প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম সাকিব হোসেন। ওনার বাড়ি বরিশাল জেলার সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ৪ নং হবিনগর গ্রামে। ওনার পাঠানো এটি প্রথম ঘটনা আমাদের শোতে। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি উনি এবং ওনার ওয়াইফ দুজনই প্রত্যক্ষ করেছেন। মূলত ওনাদের সাথেই ঘটনাটির মূল অংশটা ঘটেছিল। উনি একজন গার্মেন্টস স্টাফ ফিনিশিং সুপারভাইজার পদে বর্তমানে চাকরি করছেন ঢাকার আশুলিয়ার কবিরপুর গ্রামের একটি গার্মেন্টসে। আর ওনার শ্বশুরবাড়ি ওখানেই, তারা ওখানকার স্থায়ী বাসিন্দা। আর অফিস তো কাছাকাছি। ওনার শাশুড়ি কি করেছেন, ওনার যে বাড়ি সেখানে তো অনেক ভাড়াটিয়া রয়েছে, সেখানে একটা রুম ওনাদেরকে দিয়ে দিয়েছেন যে তোমরা এখানেই থাকো, দূরে বাসা নিবা, অফিস দূরে হয়ে যাবে, এখান থেকে আসা যাওয়াটা সুবিধা হবে, টাকাটাও সেভ হবে। আর ওনাদের যেই ঘরটা বা যেই বাড়িটা আসলে ছিল সেটা হচ্ছে দুই পাশে বেশ কয়েকটা রুম, পাঁচটা করে রুম, মাঝখানে হাঁটার জন্য করিডোর রয়েছে। সেখানে বেশ কিছু ভাড়াটিয়ারা রয়েছেন। ওখানেই একটা রুমে ওনারা উঠে যান। চলছিল মোটামুটি বেশ কয়েকটা দিন ভালোই, মোটামুটি মাস দুয়েক ভালোই যায়, কোনো সমস্যা ছাড়াই। মাস দুয়েক পর এই সাকিব হোসেন ভাইয়ের শাশুড়ি বলছেন যে আসলে রুমটা তো তোমাদের ছোট হয়ে গেছে, আমি একটা রুম খালি করেছি, ওই রুমের যেই ভাড়াটিয়া ছিল তাদেরকে বলেছি যে অন্য আর একটা জায়গায় উঠতে, তোমরা এই রুমে ওঠো, ওই রুমটা বড়, তোমাদের জন্য সুবিধা হবে। তো ওনারা সেখানে উঠেও যান। রুমে ওঠার পর মোটামুটি চলছিল সব ঠিকঠাক, 6 মাস সব কিছু স্বাভাবিক ছিল। হঠাৎ কিছুদিন ধরে ওনার স্ত্রী এবং উনি দুজনই একটা বিষয় ফিল করতে থাকেন। রাত আনুমানিক 2:30 কি 3টার দিকে হঠাৎ করে ওনাদের দুজনের একসাথে ঘুম ভেঙে যেত। প্রথমে ওনারা চিন্তা করেছেন বিষয়টা স্বাভাবিক, কিন্তু আস্তে আস্তে বিষয়টা অস্বাভাবিক দিকে যেতে থাকে। প্রথমে একই সময় দুইজনের ঘুম ভেঙে যাওয়া, এরপর ওনাদের কাছে মনে হচ্ছে যে ঘরের মধ্যে কেউ হাঁটাহাঁটি করে। ওনারা দুজন ছাড়াও মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ আছে, কে বা কারা আছে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওনারা অনুভব করেন ঘরের মধ্যে কেউ হাঁটছে। কোনো মানুষ যদি ঘরের মধ্যে থাকে তখন কিন্তু ঘরটা একটু ভারী হয়ে থাকে, ওরকমই মনে হচ্ছে। আবার এটাও মনে হচ্ছে অন্ধকারের ভেতর দিয়ে কেউ ওনাদের দিকে তাকিয়ে আছে। শুধু তাই না, উনি বা ওনার স্ত্রী যদি একা ওয়াশরুমে যেতেন তখনও মনে হতো ওনারা যখন হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছেন কেউ পেছন পেছন হাঁটছে, পেছন দিকে তাকালে কাউকে দেখা যেত না, এমনটা মনে হচ্ছে। এরকম বেশ কিছুদিন চলতে থাকে। এক রাতে উনি এবং ওনার ওয়াইফ খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য বিছানায় শুয়েছেন। ওনার স্ত্রী কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ওনার কেন জানি ঘুম আসছিল না। আর এই সাকিব হোসেন ভাইয়ের একটা অভ্যাস হয়ে গিয়েছে রাতের বেলা আফটার দ্য হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনা, তো উনি সেটা শুনছিলেন। তো শোনার পরে যে ঘুম আসবে সেটাও হচ্ছিল না। এইভাবেই রাত প্রায় 2:30টার কাছাকাছি বেজে যায়। মোবাইলে দেখলেন রাত 2:20-25 বা এরকম একটা সময় হয়েছিল আর কি। এরপর মোবাইলে ঘটনা বন্ধ করে দিয়ে ঘুমানোর চেষ্টা করছে, যেহেতু সকালবেলা ওনাকে অফিসে যেতে হবে নির্দিষ্ট সময়। এরপরে ঘুমের মধ্যে উনি একটা স্বপ্নে দেখেন যে ওনাদের ঘরের যে দরজাটা, এই দরজার সামনে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে আর ফিসফিস করে কিছু বলছে। উনি এইটাও ফিল করছেন যে ওনার পাশে ওনার স্ত্রী শুয়ে আছে। শুয়ে থাকা অবস্থায় ওনার স্ত্রী জেগে গেলেন, মানে ওনার স্ত্রী ঘুমিয়েছিলেন, জেগে গেলেন। জেগে যাওয়ার পর ওনার স্ত্রী বলছেন, এই দেখেন তো দরজার সামনে কে দাঁড়িয়ে এরকম ফিসফিস করে কথা বলছে। তো উনি আবার ঘুমের মধ্যেই বলছেন, আরে তুমি এইসব বিষয়ে কান দিও না, তো ঘুমাও, ও কিছু না। উনি কিন্তু এগুলো স্বপ্নের মধ্যেই দেখছেন। এরপরে দেখছেন যে দরজা কিন্তু বন্ধই রয়েছে, কিন্তু দরজার ভেতর দিয়ে কোনো একটা বাচ্চা মেয়ের মতো অবয়ব ঘরের মধ্যে ঢুকে পড়লো, যার বয়স 6 থেকে 7 বছরের মতো হবে।
আর এই মেয়েটা সাকিব হোসেন ভাইয়ের দিকে তাকিয়ে এমন বিকট আর ভয়ঙ্কর একটা হাসি দিল, আর এমন ভয়ঙ্কর সেই হাসির শব্দ, এটা উনি বলে বুঝাতে পারবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আর এর পরই নাকি ওই মেয়েটা এক লাফ দিয়ে এসে তার বুকের উপর বসলো, দুই হাত দিয়ে বুকের উপর চাপ দিয়ে ধরে রাখলো। মনে হচ্ছে ওনার বুকের হাড়গুলো একদম ভেঙে একাকার হয়ে যাচ্ছে। উনি স্বপ্নের মধ্যেই ভাবছেন যে শেষ, ওনার জীবন শেষ। এরপর ওনার ঘুম ভাঙে। যখন ঘুম ভাঙে তখনও উনি স্পষ্ট অনুভব করছেন যে ওনার বুকে কে যেন চাপ দিয়ে ধরে রেখেছে। উনি নড়াচড়া করতে পারছেন না, কথা বলতে পারছেন না। মনে মনে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়তে শুরু করলেন। এরপর মনে হলো ওনার শরীরটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। উনি পাশে ঘুরে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী সজাগ, পাশে বসে আছে। ফোনটা হাতে নিয়ে দেখলেন তখন রাত 3:10 বা এরকম বাজে আর কি। তখন উনি ওনার স্ত্রীকে বললেন যে কি ব্যাপার, তুমি সজাগ হয়ে আছো, তুমি না ঘুমিয়েছিলে? এরপর সাকিব হোসেন ভাই খেয়াল করলেন যে ওনার স্ত্রী কিছু বলছে না। মনে হচ্ছে যে উনিও কিছু একটা দেখে ভয় পেয়েছেন। এরপর সাকিব হোসেন ভাই বললেন যে আচ্ছা কি হয়েছে বলো তো। এরপর ওনার স্ত্রী বলেন যে আমি না স্বপ্নের মধ্যে কিছু একটা দেখে খুব ভয় পাইছি। তখন সাকিব হোসেন ভাই উনি স্বপ্নে কি দেখেছেন সেটা ওনার স্ত্রীর সাথে যখন শেয়ার করেন, তখন ওনার স্ত্রীও কাছাকাছি একটা বিষয় শেয়ার করেন যে 5 থেকে 6 বছর বয়সী একটা মেয়ে বাচ্চা সে তার কাছে আসে, সে বলে আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। এরপর মেয়ে বাচ্চাটা তার পাশে এসে শুয়ে পড়ে। হঠাৎ করে তার কাছে মনে হয় যে আরে আমার যে মেয়ে আছে ও তো আমাদের সাথে ঘুমায় না, ও তো তার নানুর সাথে ঘুমায়। এই মেয়েটা রাতের বেলা আমার পাশে এসে শুইল, ঘটনা কি? যখন এরকমটা চিন্তা করেছেন এরপর ওনার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে যাওয়ার পর ওনার কাছে মনে হলো যে ওনার পাশের থেকে কেউ একজন উঠে চলে গেল, এই অনুভূতিটা ওনার মধ্যে হলো। এরপর উনি ভয় পান, উনি উঠে বসেন। এর মধ্যে আবার এই যে সাকিব হোসেন ভাই উনিও তো ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়েছেন। দুজন যখন এরকম আলোচনা করেন তখন উনি বুঝতে পারলেন যে আসলে এখানে ওনারা দুজন ছাড়াও তৃতীয় পক্ষের উপস্থিতি রয়েছে, যারা এই দুজনের কথা শুনছে, এই দুজনের চলাফেরাগুলো তারা মনিটরিং করছে। ওই রাতে ওই দুজনের ঘুম হলো না। ওনারা কিছুতেই মিলাতে পারছিলেন না ওনারা দুজন মিলেই কেন হঠাৎ করে এই একই টাইপের স্বপ্ন দেখছিলেন, প্রায় কাছাকাছি এই বাচ্চা মেয়েটার স্বপ্ন দেখছিলেন। এটা আসলে ওনারা বুঝতে পারছিলেন না। সকাল হলো। ওনাদের এক খালা রয়েছে যিনি এই ধরনের প্যারানরমাল সমস্যার সমাধানগুলো জানেন। তার সাথে মুসলিম জিন রয়েছে, 7টা জিন। এই 7টা জিনের সাথেও নাকি বিভিন্ন সময় সাকিব হোসেন ভাইয়ের কথা হয়েছে। বিশেষ করে খালা যখন আসেন তখন ওই 7টা জিন হাজির হয়, কথাবার্তা বলে, বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন। তারা খুব ভালো সমাধান দিতে পারেন। মোটামুটি শিক্ষক ছাত্রের সম্পর্ক হয়ে গিয়েছিল এই সাকিব হোসেন ভাইয়ের সাথে তাদের। চিন্তা করলেন যে ওনাদের কাছ থেকে বিষয়টা জেনে নিতে হবে, ঘটনাটা কি। ওনারা খালার সাথে কথা বলেন, তবে শুরুতে খালার সাথে যোগাযোগ করতে পারেন নাই, কারণ ওনার ফোনে আসলে হয়তো বা নেটওয়ার্ক ছিল না বা কোনো একটা সমস্যার কারণে যোগাযোগ করতে পারেন নাই। শুক্রবার অফিস বন্ধ। বিকাল 4টার দিকে খালা নিজেই এই বাসায় চলে আসছেন, কোনো খবর দেয়া ছাড়াই। এখানে বসার জন্য ওনার একটা আসন রয়েছে। তো খালা আসেন, আসার পর বলেন যে আমি তো চলে আসলাম জরুরি একটা কারণে, তাড়াতাড়ি আমার সাথে আসো, তোমাদের সাথে কিছু কথা বলার আছে। তখন এই সাকিব হোসেন ভাইয়ের স্ত্রী, সাকিব হোসেন ভাইয়ের শাশুড়ি, ওনারাও আসলেন, বসলেন। তখন জিন হাজির করা হয়। সাকিব হোসেন ভাই তো ছিলেন সেখানে। এরপর বেশ কিছু বিষয় ওনারা শেয়ার করেন যে এরকম এরকম ঘটনা হয়েছে, আমরা তো খুব ভয় পাইছি, আপনি এটা কি বলবেন যে কেন এমনটা হয়েছে? তখন ওই জিন সে নাকি এই সাকিব হোসেন ভাইয়ের শাশুড়িকে উদ্দেশ্য করে বলে, তোমার শাশুড়ির তো কিছুটা জানার কথা, সে তো কিছুটা জানে যে কেন এমনটা হতে পারে। তারপরও বলি যে তোমাদের ঘরের এইখানে একটা ফাটল আছে, এখানে ফাটল ধরেছে। এই ঘরের একদম কোণার যে খুঁটিটা,
এইখানে ফাটলটা ধরেছে, এখানে একটা পিলার আছে, ঠিক পিলার সোজাসুজি। এই জায়গাটাতে একটা জিন বন্দী হয়ে পড়েছে, সেই জিনের বাচ্চা আছে। এরাই মূলত এদেরকে ছাড়ানোর জন্য খুব আকুতি জানাচ্ছে। এরা কোনোভাবেই এই জিনটাকে মুক্ত করতে পারছে না এই বন্দি দশা থেকে। তারা তোমাদেরকে স্বপ্নের মাধ্যমে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে, তারা সাহায্য চাচ্ছে। ওরা শুরুর দিকে কিছুটা আলামত বোঝানোর চেষ্টা করেছিল, তোমরা বুঝতে পারো নাই। এখন আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করছে। আরো ভালো করে বুঝতে যদি তোমরা চাও, তাহলে তো ওদেরকে আরো ভয়ঙ্কর রূপে সামনে আসতে হবে। ওরা এটা চাচ্ছে না, তাহলে তোমরা ভয় পাবা, তোমাদের ক্ষতি হবে। ওরা ক্ষতি হোক এটা চায় না। এই জন্য ওরা ওদের যতটুকু সাধ্য আছে এর মধ্য দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। ওরা খুব অসহায়। এই নিচে যে বন্দী হয়ে আছে সেও অসহায় হয়ে গেছে, সেও খুব কষ্টে আছে। এদেরকে মুক্ত করতে হবে। তো এই কথা শোনার পর সাকিব হাসান ভাইয়ের কাছে খারাপই লাগে। আসলে একজন বিনা কারণে এখানে আটকে গেছে, কোনো অপরাধ ছাড়াই। বিষয়টা তো কেমন হয়ে গেল না? তখন সাকিব হাসান ভাই বলেন যে আসলে এটা সমাধান কি, একটা সমাধান দেন। তখন নাকি ওই জিনেরা বলে যে এটা সমাধান আছে, তবে আপাতত বেশ কিছু বিষয় বুঝে নিতে হবে যে আসলে ওরা কিভাবে তোমাদের কাছে সমাধান চাচ্ছে। আপাতত ওদেরকে কিছু খাবার দাও সাদাকা হিসাবে। ওরা যদি সেই খাবার থেকে পুরোটাই গ্রহণ করে, তাহলে বুঝতে হবে যে ওরা সম্পূর্ণভাবে তোমাদের প্রতি নির্ভরশীল হয়ে তোমাদের কাছে সাহায্য চাচ্ছে। আর যদি আংশিক গ্রহণ করে, তাহলে বুঝতে হবে ওরা তোমাদের উপর কোনো কারণে রাগান্বিত আছে। সেটাও বুঝে নিতে হবে যে কিভাবে কাজটা আগানো যায়। তবে আমরা আমাদের জায়গা থেকে ওদের সাথে কথা বলে যোগাযোগ করে এই কাজটা সমাধান করার চেষ্টা করব। তবে আগে তোমরা এই কাজটা করো, ওদের জন্য কিছু সাদাকা দাও। তো কিভাবে দেয়া হবে এটাও বলে দেওয়া হলো যে 5টা কলা, 5-6টা চিনি, 5-6টা গরুর দুধ, 5টি মিষ্টি একটি কলা পাতার উপরে রেখে বাড়ির পেছনে সুন্দর একটা জায়গায়, পাক পবিত্র জায়গায় ওইটা রেখে আসতে হবে শনিবারের দিন রাতে 12টার দিকে। আর বৃহস্পতিবারের দিন পোলার চাল আর গরুর দুধ দিয়ে পায়েস রান্না করে ছোট বাচ্চা যারা আছে এদেরকে খাইয়ে দিতে হবে। কিন্তু এই পায়েসটার ঘরে নেওয়া যাবে না, রান্নার পরপরই ওইটা বাইরে বাচ্চাদেরকে খাইয়ে দিতে হবে, কোনোভাবেই এটা ঘরে নিয়ে আসা যাবে না। এরপর ওই জিনেরা বলেন যে তোমরা আপাতত এই কাজটা করো, এরপর বাকি কাজ ইনশাল্লাহ আমরা করে দেব। এরপর নাকি তারা সালাম দিয়ে চলে যান। তো পরিবার থেকে সব ব্যবস্থা করা হয়, এই সাকিব হাসান ভাইয়ের শ্বশুর সব কিছু এইগুলো করে দেন। পরের দিন মানে শনিবার তো করেছেন, পরদিন ওই খালাকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় যে ওরা কি ওই ভোগটা গ্রহণ করেছে, অর্থাৎ সাদাকা কি গ্রহণ করেছে। তখন খালা বলেন ঠিক আছে, কিছুক্ষণ পরে জানাই। 10 মিনিট পর ফোন করে জানান যে ওরা অল্প কিছু গ্রহণ করেছে, ওদের ভিতরে রাগ রয়েছে, তবে ওরা চায় যে তোমরা এই বিষয়টা সমাধান করো, সহযোগিতা করো, তোমরা ওদেরকে মুক্ত করতে সাহায্য করো। ওরা একা একা পারছে না, তোমাদের সাহায্য লাগবে। ওরাও চেষ্টা করবে, তবে তোমাদের সাহায্য লাগবে। এরপর সাকিব হাসান ভাই যখন শোনেন, তখন উনি বলেন যে যে কোনো মূল্যে এদেরকে মুক্ত করতে হবে। আমরা চাই না যে আমাদের জন্য ওরা বিনা কারণে কষ্ট পাক, ওরা তো কোনো অপরাধ করে নাই। বৃহস্পতিবার যখন আসে, তখন এই যে পায়েস রান্না করে বাচ্চাদেরকে দিয়ে দেয়া হয়। এরপর বেশ কিছু বিষয়গুলো আসলে মানে তথ্য আদান প্রদান করা হয় যে কিভাবে কি করবেন, এরকম বেশ কিছু বিষয়। এখন কথা হচ্ছে এই যে সাকিব হাসান ভাইয়ের শাশুড়ি, উনি যে জানেন আসলে বিষয়টা কি জানেন, কতটুকু জানেন। যখন ওনাকে জিজ্ঞেস করা হয়, তখন উনি বলেন যে না, এখানে আসলে লুকানোর কিছু নাই, বিষয়টা আসলে অন্যরকম। তখন জানতে পারেন যে এই যে ওনার স্ত্রীর যে নানা শ্বশুর, অর্থাৎ সাকিব হাসান ভাইয়ের স্ত্রীর যিনি নানা শ্বশুর, তিনি খুব পরহেজগার মানুষ ছিলেন। ওনার একটা অভ্যাস ছিল, গভীর রাত্রে ঘুম থেকে উঠে ঘরে বসে উনি গজল গাইতেন। উনি ওনার মতো করে গজল গাইতেন, তাও সেটা বহুদিন আগের কথা, 25-26 বছর আগের কথা। তখন তো এইভাবে মানুষের হাতে হাতে মোবাইল ফোন ছিল না, তবে ঘরে দেয়াল ঘড়ি ছিল, ওইটা দেখে বোঝা যেত রাত কয়টা বাজে। আর এই বাড়িটা এখন যেরকম আছে, একটা সময় এরকম ছিল না, এত বছর আগে। তখন আশেপাশে অনেক ফুলের গাছ ছিল, ফলের বড় বড় গাছ ছিল, আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল। ঘর তৈরি করার জন্য অনেক কিছু কেটে ফেলা হয়েছে,
এখন সমস্যা হলো কি, এই যে কাঁঠাল গাছ যেটা ছিল, এখানে ওই নানার আমল থেকেই জিন পরিবার বসবাস করত। এদের সাথে নানার সম্পর্ক খুবই ভালো ছিল। মূলত নানার অনুমতি নিয়েই এই কাঁঠাল গাছে তারা থাকতে শুরু করেন, আর নানার সাথে ওয়াদা করেন যে তারা কখনোই কারো ক্ষতি করবে না। নানাও বলেন যে যদি এই পরিবারের সদস্যদের কারণে বা কারো কোনো কাজের কারণে তোমাদের যদি কোনো সমস্যা হয়, তাহলে সরাসরি তাদের ক্ষতি করবে না, তোমরা ভিন্নভাবে এই বিষয়টা সমাধানের চেষ্টা করবা, কিন্তু ক্ষতি করা যাবে না। আর আমরাও এমন কোনো কাজ করব না যাতে করে তোমাদের অসুবিধা হয়। এইভাবেই কিন্তু একটা চুক্তির মাধ্যমে সব কিছু ঠিকঠাক চলছিল। ওই পরিবারও বসবাস করছিল, তারাও কারো কোনো ক্ষতি করতো না, এমনকি উপস্থিতিও জানান দিত না। জানা স্বাভাবিকভাবেই বার্ধক্যজনিত কারণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। ওই জিন পরিবার ওখানেই থেকে যান। যখন ঘর বড় করা হয় তখন ওই কাঁঠাল গাছটা কেটে ফেলা হয়। কাঁঠাল গাছটা কাটার পর এর যে শেকড় ছিল মাটির নিচে, এটা পরিপূর্ণভাবে তুলে ফেলা হয়নি। মূলত এই কাজটা এত দ্রুত করা হয়েছিল, মিস্ত্রিরা এত দ্রুত করেছিলেন যে ওই যে গাছ, ওই গাছের ওইখানে যে খুঁটিটা তৈরি করা হয়েছে, ওইখানে ওই জিনটা বন্দী হয়ে যায়। এদিকে সে কোনোভাবে বের হতে পারছে না, আর জিন যে ওই বাড়ির কর্তা সে বন্দী হয়ে গেছে, কিন্তু সন্তানেরা বাইরে, তারাও মুক্ত করতে পারছে না। তারা এতটা শক্তিশালী না যে তারা নিজেরা এই কাজটা করতে পারবেন। আর চুক্তি আছে, কোনোভাবেই যত অসুবিধাই হোক এই পরিবারের কাউকে কোনো ক্ষতি করা যাবে না। নেহায়েত তারা বাধ্য হয়েই এরকম উপস্থিতি জানান দিচ্ছেন যাতে করে তাদের পরিবারের কর্তা এখান থেকে মুক্তি লাভ করেন। এরপর এই বিষয়টা যখন সাকিব হাসান ভাই জানতে পারলেন, এখন সমাধানের কাজ তো করতে হবে। 2টা জিন মাত্র বাইরে ছিল, বাকি জিনগুলো এর মধ্যে বন্দী হয়ে গেছে। এই 2টা জিন তারা বিভিন্নভাবে তাদেরকে বের করার জন্য উপস্থিতি জানান দিচ্ছে, কিছু একটা বলতে চাইছে, কিন্তু এমনভাবে বলতে চাইছে এরাও বুঝতে পারতেছে না। তারা এরকম চেষ্টা করছে, একটা পর্যায়ে বুঝতেও পারছিলেন না, কিছুটা আক্রমণাত্মক তারা হয়ে গেছেন। নেহায়েত জিন সদস্যদেরকে বাঁচানোর তাগিদে সাকিব হাসান ভাইয়ের শাশুড়ি জানান যে এই ঘরে আরও একজন মহিলা ছিলেন এর আগে তার পরিবার নিয়ে। তারাও নাকি বলেছেন যে রাতের বেলা ছোট একটা বাচ্চাকে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে দেখতেন, কখনো কখনো ভয়ঙ্কর রূপে না, একদম স্বাভাবিকভাবে মানুষের রূপেই ছোট একটা বাচ্চাকে হেঁটে যেতে দেখেছেন। কিছু একটা বলতে চাওয়ার চেষ্টাও করেছেন, কিন্তু তারা বোঝে নাই। আর তারাও এই বিষয়টা ওইভাবে গুরুত্ব দেয় নাই, এমনিতেই তারা এই যে চলে গেছে রুম ছেড়ে দিয়ে, যেহেতু এই যে ওনারা উঠবেন এই জন্য ওই শাশুড়ি না করে দিয়েছিলেন। যাই হোক, এখন হচ্ছে কিভাবে এই সমস্যাটাকে সলভ করা যায়, এরকম পরিকল্পনা তো ওনারা করছেন। এক রাত্রে হয় কি, এই সাকিব হাসান ভাই উনি রাতের বেলা ঘুম থেকে উঠেছেন, ওনার কোনো কিছু একটা খেতে মন চাচ্ছিল, উনি একটু রান্নাঘরের দিকে গিয়েছেন। হঠাৎ করে মনে হলো যে কেউ এসে ওনার কানের কাছে ফিস ফিস করে কিছু একটা বলল। কিছুই বুঝতে পারলেন না যে আসলে ঘটনাটা কি হলো। ওই রাত থেকে ওনার ঘরটা আবার আগের মতো ভারী হয়ে গেল। মাঝখানে কয়েকদিন কিন্তু একটু স্বাভাবিক ছিল। পরের দিন ওই খালাকে ফোন করা হলে ওই খালা বললেন যে আসছে মঙ্গলবার উনি আসবেন, মঙ্গলবার পর্যন্ত সবাই যেন অপেক্ষা করেন, আশা করি এর মধ্যে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো মঙ্গলবারে উনি আসেন, এরপর উনি জিন হাজির করেন। ওই 7টা জিনই তখন আসে। তখন ওই 7টা জিন বলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে, কাজটা আমরাই করব, তোমরা নিশ্চিন্তে থাকো। তবে ওই জিনেরা একটা সময় বলে যে ওই সময়ে অর্থাৎ রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত ওই ঘরে কারো থাকা যাবে না, আর লাইট বন্ধ করে রাখতে হবে, দরজাও বাইরে থেকে বন্ধ করে রাখতে হবে, ভুলেও যেন কেউ ওই ঘরের মধ্যে না যায়, এমনকি কোনো শব্দ পেলেও যেন তারা ঘরের মধ্যে না যায়। তো এরপর ঠিক সেই কাজটাই করা হয়। অবশ্য ওনারা ওইরকম কোনো শব্দ পানও নাই, ওই রাত্রে ওনারা ওই রুমে ছিলেন না। পরের দিন ওই খালাকে যখন ফোন করা হয় তখন ওই খালা বলেন যে হ্যাঁ উনি খবর পেয়েছেন ওই জিন মুক্ত হয়ে গেছে, আর ওই জিনেরা এই বাড়ির সদস্যদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, সালাম জানিয়েছেন, এবং ওই জিনেরা জানিয়েছেন যে এই বাড়ির সদস্যরা সবাই খুব ভালো, তারা নিজেরা অসুবিধার মধ্যে ছিল
আর এই কারণেই বাইরে যারা ছিল তারা তাদের তাদের উপস্থিতি জানান দিয়েছেন একটু ভিন্নভাবেই, এই জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন, এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এভাবেই একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ এখনও সেখানে বিরাজ করছে। তারাও মুক্তি পেয়েছেন। মূলত মানুষের ভুলের কারণেই ওই জিনগুলো বিনা দোষে, নিরীহ জিন আটকা পড়েছিল। তো আলহামদুলিল্লাহ তারা বের হয়ে গেছেন নির্দিষ্ট একটা পদ্ধতির মাধ্যম দিয়ে। এখনও এটা এভাবেই আছে, তবে এখন আর তারা কোনো উপস্থিতি টের পান না। তারাও তাদের জায়গায় রয়েছেন, আর জিনেরাও তাদের জায়গায় রয়েছেন, শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সাকিব হোসেন ভাইকে এমন ডিফারেন্ট একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। জানি না আপনারা আমার ঘটনা কতটুকু পছন্দ করেন, জাস্ট এতটুকু বলবো, ছোট্ট করে একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আপনারা ফাহিম সাহেবের সাথে আমার যে কথোপকথন এবং ওদের বাসায় যাবার পর, রফিক সাহেবকে নিয়ে যাওয়ার পর সেই যে ছোট ছোট সাপের গুচ্ছ, সেই জিনিসগুলো যা আপনাদেরকে আমি শেয়ার করেছি, সেগুলো নিয়ে আজ আর মাথা ব্যথা করব না। আপনারা জানেন আমার ব্ল্যাক আউট আগের থেকে বেশ কমেছে। আমি যখন কোনো কিছু মনে করতে পারতাম না, আমি জানি না আমি কোথায় থাকি, আমি জানি না আমি কি বলি, এই জন্য সাথে কাউকে রাখা খুব জরুরি ছিল। আমি একটা পর্যায়ে আসলে আমার ইনলস এবং শ্বশুরবাড়ি থেকে একটা ছেলেকে আমার সাথে রাখার জন্য নিয়ে আসি। সেই ছেলেটার বয়স খুব বেশি না, সে আমার স্ত্রীর আপন মামাতো ভাই। তো যাই হোক, আমি যখন ওকে আমার সাথে রাখবার শুরু করি, ও আমার সাথে ছিল এবং কিছু কিছু জিনিসও আমাকে বলেছে। এরই মাঝে গত 3 সপ্তাহ আগে, রমজানের শুরুর দিকে, 3 সপ্তাহ 3.5 সপ্তাহ আগে, তখন রমজান শুরু অবস্থায় আমাদের এখানে জামাত পড়ানো লাগে। তো আমাদের এখানে মসজিদের জামাত পড়ানোর সময় আমরা প্রতিবারই 2 জন করে হাফেজ আমরা মসজিদ কমিটি থেকে ঠিক করি। তো এবার আমরা একটু ব্যতিক্রম ধর্মী চিন্তা করেছি যে হাফেজদের সাথে আমিও কুরআন শরীফের খতমে যোগ দিব। তো রমজান শুরু হলেই ব্যস্ততা কিন্তু আপনারা সবাই জানেন, মসজিদ টু মসজিদ আমরা যারা আল্লাহর ইবাদত বন্দিগিতে থাকি, ব্যস্ততা আমাদের বেড়ে যায়, আমাদের স্কেজুল এবং ডেইলি রুটিনস চেঞ্জ হয়ে যায়। কেউ যদি আমাদেরকে বাড়িতে দাওয়াত দেয় ইফতারের, আমরা সেগুলোতে অ্যাটেন্ড করতে পারি না, কারণ আমাদের মসজিদে, এবং আমি চাই যে সবসময় একটু মসজিদ ভিত্তিক, ওই সময় বাসার থেকে আমি মসজিদে থাকবার বেশি চেষ্টা করি, ইতিকাফে বসার চেষ্টা করি। এগুলো সব কিছুই আসলে আমার অনেক দিন আগের থেকেই প্র্যাকটিস, এবং আমার কাছে মনে হয় এই মহিমান্বিত 1 মাস সময়টা কোনো না কোনোভাবেই আসলে আমি কাজে লাগাবো। তো এই সময় আমি অন্য কোনো প্রোগ্রাম রাখি না। তো আমাদের এখানে 2টা ছেলে, হাফেজ ছেলে নিয়ে আসা হয়। একটার নাম তারেক আর একটার নাম মাসুদ। একটু মনে রাখবেন, এদের দুজনের বয়স, একজনের বয়স 17 বছর, একজনের বয়স 19 বছর, এবং এই দুজনই লালমনিরহাট থেকে তাদের দুজনকে নিয়ে আসা হয়। সেখানকার কোনো একটা মাদ্রাসার ছাত্র, তারা মাদ্রাসায় পাশ করেছে, এবং আমি জানি না তাদের প্ল্যান কী ছিল। তাদের খুবই 2টা অমায়িক 2টা ছেলেকে নিয়ে আসা হয়। তো আমি ওদেরকে বলি যে আমি মসজিদে চলে আসবো জোহরের আগে দিয়েই, এবং আপনারা জানেন যে বাংলাদেশের নিয়ম যে প্রথম 6 পারা, যেটা 3 দিন সম্ভবত 6 পারা শেষ হয়, বাকি দিনগুলোতে হয় হচ্ছে 1 পারা করে। তা আমরা আসলে এরকম প্র্যাকটিস করছিলাম যে প্রথম 6 রাকাত পড়াবে একটা ছেলে, এর পরের বার একটা ছেলে, এবং লাস্টের যে 6 রাকাত সেটা আমি পড়াবো। 6, 8, 6 এরকম করেই ব্যবস্থা করা হয়েছিল। তো লাস্টের 6টা আমার ভাগে ছিল, আবার মাঝে মধ্যে এরকমভাবে শিফট করে নিতাম যে লাস্টের 8 আমার ভাগে, ওরা 6 করে পড়াতো। তো এইভাবেই সাফল করে আমরা আসলে তারাবি কন্টিনিউ করছিলাম। সেদিন রাত্রে 11টা বেজে যায় আসলে মসজিদ কমিটির মিটিং থাকার কারণে। আর মসজিদে তো মনে করেন রমজান মাসে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম আমাদের কালেকশনের একটা বিষয় থাকে, মসজিদের কমিটি থেকে একটা কালেকশনের বিষয় থাকে, যারা মসজিদে সদকা বেশি দান করে, যারা মসজিদের উন্নয়নের ক্ষেত্রে। তো সেই মসজিদের সেই মিটিংটা প্রথম 7ম বা 8ম রোজাতে, আমি আসলে সঠিক টাইমটা মনে করতে পারছি না, 8মী হবে। তো আমরা 12টা পর্যন্ত আসলে আমি মসজিদে ছিলাম সেদিন রাতের বেলা। অন্য সময় পাচ্ছিলাম না, আর আমাকে সবাই খুঁজছিল। তো মসজিদের যখন মিটিং শেষ হয়, আমি তখন মসজিদ থেকে বের হব। মসজিদের তখন কলাপসিবল গেটটা লক করা হয়নি, কিন্তু একদম কাছাকাছি নিয়ে আসা হয়েছে। তো আমি দেখলাম মসজিদ থেকে বের হওয়ার পরে আমার
আমি দেখলাম যে আমার যে শ্যালকটা আছে, আমার স্ত্রীর মামাতো ভাই, ও বসে আছে মসজিদের সিঁড়ির মধ্যে। তা আমি জিজ্ঞেস করলাম, কিরে মামুন, তুই এখানে বসে আছিস কেন? চল চল, আব্দুল মামুন নাম, আব্দুল মামুন। আমি বললাম যে চল, তুই এখানে বসে আছিস কেন, চল, এখানে ভিতরে বসলি না কেন? ও কোনো কথার উত্তর দিল না। তা আমি বুঝলাম না, আমি যে ও কথার উত্তর দিচ্ছে না, তো ওর ঘাড়ের মধ্যে হাত রেখে আমরা চলতে লাগলাম। আর শ্যালক মানুষ, ছোট মানুষ, আমার খুব পছন্দের একটা ছেলে, খুবই অমায়িক, খুবই ভদ্র একটা ছেলে। এরকম ছেলে পাওয়া, এরকম ছেলে দেখা এই সময়ে খুবই কষ্টের বিষয়। তো যাই হোক, সেই কথাটা বলছি না। ওর সাথে আমি হাঁটা শুরু করলাম, রিক্সা খুঁজছি, বাসার জন্য রিক্সা পাচ্ছিলাম না। তো ভাবলাম যে হেঁটে হেঁটেই যেতে থাকি। একটা পর্যায়ে যখন মাঝামাঝি রাস্তায় চলে আসলাম, আমার বাসা তখন খুব বেশি দূরে না, হায়েস্ট 3-4 মিনিটের রাস্তা হবে। আমি দেখলাম মামুন কি করলো, পাশে একটা ছোট্ট গলি, 2 বাড়ির মাঝখান দিয়ে পাশে একটা ছোট গলির মতো গেছে, যেটা পরের একটা রাস্তা, পরের গলিতে বের হওয়া যায়। ও সেই গলির মধ্যে ঢুকলো, কিন্তু এটা কিন্তু আমার বাড়ির রাস্তা পড়ে না। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, এর আগে আমি সাথে সাথে চিন্তা করলাম যে আমি শরীরটা একটু বন্ধ করি, আমি ভালো কিছু স্মেল পাচ্ছি না। আমি শরীরটা বন্ধ করলাম এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমি 3টা হাততালি দিলাম। দেওয়ার সাথে সাথেই দেখলাম ওই গলিটা এক মাথা থেকে আরেক মাথায় গেলে মিনিমাম 1 মিনিট তো লাগবেই, কিন্তু যতটুকু আমার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে সময় লেগেছে, হাততালি দিতে সময় লেগেছে, তাতে ওর এই মাথা থেকে ওই মাথায় যাবার কথা না। মাছ বরাবর ওকে পাওয়ার কথা। ল্যাম্পপোস্ট একটা এই মাথায় আর একটা ওই মাথায়, মাঝখান দিয়ে ল্যাম্পপোস্ট নাই, কিন্তু 2 ল্যাম্পপোস্টের আলোতে মাঝে দিয়ে কেউ যদি হেঁটে যায় সেটা দেখা যায়। আমি ওই গলির মধ্যে তাকালাম, আমি দেখলাম যেই জায়গাটায় মামুনের থেমে যাওয়ার কথা, আমি অ্যাজাম্পশনে আমার যেটা থেমে যাওয়ার কথা, সেই জায়গায় একটা মানুষ দাঁড়ানো, সেটা মামুন না। সেই যে জায়গাটায় মানুষটা দাঁড়ানো, সেটা কেমন একটা নিঃশ্বাসের মতো নিচ্ছে, গড়গড়টা বেশ গড়গড় সাউন্ড আসছে সেখান থেকে। মনে হচ্ছে আপনারা সবাই এটাকে কি বলবো, গরু জবাই দেওয়ার পর যেরকম সাউন্ড আসে, শব্দ আসে, সেরকম গরু জবাই দেওয়ার পর বড় বড় নিঃশ্বাসের সাউন্ডটা আমি সেখান থেকে পাচ্ছি, বেশ জোরে আসছিল। আমি দেখলাম আমার মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে গেল। তা আমি সেটাকে আর অতটা লক্ষ্য করলাম না, ভ্রুক্ষেপ না করে আমি এগিয়ে গেলাম, এবং ওই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল আমার সাথে মামুন ছিল না। এটা মামুন হতে পারে না, এত রাত পর্যন্ত মামুন বাইরে এইভাবে বসে থাকার কথা না, হয় সে ভিতরে যেয়ে বসবে, নইলে সে বাসায় চলে আসবে। তা আমি বাসার পথে হাঁটা দিলাম এবং আমি সূরা পড়া শুরু করলাম। সূরা পড়া বলতে গেলে আমি যেই সূরাটা পড়ে মনে করি যে আল্লাহ আমাকে সেভ করতে পারে, আমি সেই সূরাটা পড়েই হাঁটছিলাম বাড়ির উদ্দেশ্যে। আমি দেখলাম সেই যে অবয়বটা আমি দেখতে পেয়েছি গলির মাঝ বরাবর দাঁড়িয়েছিল, সেটা ঠিক আমার বাসা থেকে 1 মিনিটও লাগবে না। ওইখানে একটা ল্যাম্প পোস্ট আছে, সেটার নিচে দাঁড়িয়ে আছে। ল্যাম্প পোস্টের উপরে লাইট জ্বলছিল না, হেলান দিয়ে ওই পিলারের উপরে হেলান দিয়ে এসে দাঁড়িয়ে আছে। আমি সামনে গেলাম, আমি সালাম দিলাম, আমি বললাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওপাশ থেকে উত্তর আসলো না। সেই যে শব্দটা এই ধরনের একটা শব্দ বারবার বড় বড় করে আমি শুনতে পাচ্ছিলাম। আমি পাশ কাটিয়ে চলে যাব, আমি আসলে বাম পাশ কাটিয়ে যেতে হয় না এসব ক্ষেত্রে, আমি ডান পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, এবং চলে যাবার সময় আস্তাগফিরুল্লাহ এবং আমি কিছু আমার আমল করতে করতে বের হয়ে যাচ্ছিলাম। এমন সময় আমাকে বলল যে তুমি সাবধানে থাকবা, আল্লাহ তোমার সহায় হোক। শুধু এই 3টা ওয়ার্ড, এই 3টা সেন্টেন্স, এই 3টা কথা আমি শোনার পর দেখলাম যে সেখানে আর কেউ নাই। আমার প্রথমে মনে হচ্ছিল এটা আমার শিক্ষক হবে, কিন্তু আমার শিক্ষক যদি আমার কাছে আসছেও, সে একটা সাইন নিয়ে আসবে। আমি তাকে ডাকি না নর্মালি, আমার ডাকতে চাই না, কিন্তু একটা সাইন নিয়ে সে আসে, এবং সে যেই জায়গাটা আসে সেটা সেই জায়গা ছিল না। তো আমি বাসায় নক করার পর খুবই স্বাভাবিকভাবেই আমি মামুন দরজা খোলে, বাকিরা সবাই ঘুম, সেহেরিতে উঠতে হবে। মামুন দরজা খোলা রেখেছে, কারণ আমি বাসায় যাব, দরজাকে খুলতে হতো। তো যখন খুললো দরজা, আমি কিরে কখন আসছিস বাসায়? বলে আমি তো আসলে তারাবির নামাজ পড়েই চলে আসছি। তো শুনছিলাম যে আপনার মসজিদে নাকি মিটিং আছে, আপনার দেরি হবে আসতে, তো আমি তারাবির নামাজ পড়েই চলে আসি। তো উনি আসলে আমি বুঝে গেলাম যে আসলে এটা আমার শ্যালক ছিল না। তো আমি ওকে বললাম যে কি আজকে রান্নাবান্না কি? বলে যে আজকে তো রান্নাবান্না ভালো কিছুই রান্নাবান্না আছে আজকে।
এই এই আইটেমগুলোর কথা বললো। তাই বললাম যে ঠিক আছে ভালো। এরই মাঝে একটা ফোন আসলো, রাত্র তখন 1:25 বাজে। আমি প্রিপারেশন নিচ্ছি, আমি হালকা একটু ঘুমাবো, ঘুমিয়ে আমি তাহাজ্জুদে উঠে নামাজ পড়ে ফজরের নামাজ পড়তে চলে যাব। কিন্তু মসজিদ থেকে একটা কল আসলো, আমাদের মসজিদে 2 জন খাদেম আছে যারা মসজিদের নিচে একটা রুম করে দেওয়া আছে তাদের জন্য। সেটা আসলে মসজিদের আন্ডারগ্রাউন্ডের মতো একটা জায়গা আছে যেখানে মসজিদে কিছু মানুষজন যারা মসজিদের কাজ করে তারা থাকে, এবং মসজিদে সেখানে মেসের মতো করা আছে যেখানে কিছু সাবলেট দেওয়া আছে যারা ভাড়ার বিনিময়ে, মসজিদ কমিটিরা এটা করেছেন, যারা ভাড়ার বিনিময়ে কিছু সিটের টাকা পাওয়া যায় আর কি। এটা মসজিদের আন্ডারগ্রাউন্ডে, মসজিদের নিচে। তো যাই হোক, মসজিদের স্ট্রাকচারটা এইভাবে বানানো হয়েছে। তো আমি খাদেম সাহেবের ফোন পাওয়ার পর আমি বললাম যে এই সময় কিসের ফোন? বলে যে আপনাকে রফিক সাহেব এই মুহূর্তে মসজিদে আসতে বলছে। তা আমি খুব অবাক হয়ে গেলাম, এই এতদিন যাবত এখানে কাজ করছি, রফিক সাহেব আমাকে কখনো এইভাবে মসজিদে যেতে বলেন নাই, এইভাবে এখনই এই মুহূর্তে আসতে হবে। তো আমি নাকি করলাম, আমার সাথে করে আমার শ্যালককে বললাম তুই কি এখন ঘুমাবি? বলে যে আমি এখন আর ঘুমাবো না। তো মোবাইলের যুগ, তো মোবাইল ফোন হয়তো বা টিপছিল বা কিছু একটা করছিল। বললাম চল আমার সাথে চল। তো ওকে নিয়ে আমি মসজিদের দিকে গেলাম। মসজিদে পৌঁছানোর পর দেখলাম যে মসজিদের বাইরে যেই খাদেম রুহুল আমিন, ওনার নাম রুহুল আমিন, সে আমাকে ফোন দিয়েছে। তাকে আমি তার কাছে আমি পৌঁছালাম। আমি বললাম যে কী অবস্থা রুহুল আমিন সাহেব? বলে যে তারেকের অবস্থাটা ভালো না। আমি বললাম তারেকের অবস্থা ভালো না মানে কি? বলে যে ওর মৃগীর মতো অবস্থা উঠে গেছিল, ঠোঁট কামড়ে একবারে কেটে কুটে গেছে, হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে, আপনাকে একটু নিচে যেতে বল, আপনাকে একটু ডাকলো। তো ওই মসজিদের যে জায়গায় সাবলেট বা ওই যে হুজুররা, খাদেমরা, মসজিদের মুয়াজ্জিন থাকে না, খাদেমরা থাকে, সেই জায়গাটা আমি যখন গেলাম নিচে আন্ডারগ্রাউন্ডে, দেখলাম যে ছেলেটা শুয়ে আছে, ওর নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তো আমি যখন তারেককে দেখলাম, ওর চোখটা বন্ধ ছিল, আমি ওর চোখটা খুললাম, দেখলাম চোখের পুরাটা কালো, চোখের সাদা কোনো অংশই নাই, পুরাটা কালো। আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা, কাহিনী, ঘটনা কি? যে ওরা ঘুমাচ্ছিল, তারাবি নামাজ পড়ার পরে এসে তসবি পরে ঘুমাচ্ছিল, একটা পর্যায়ে হঠাৎ করেই ওর মধ্যে এরকম এমন অবস্থা শুরু হয় যে ও উপরে তাকে কার সাথে জানি কথা বলছিল, কথা বলার একটা পর্যায়ে ওরকম খিঁচুনি উঠে যায়। খিঁচুনি ওঠার পরে আমরা প্রথমে বুঝতে পারিনি যে ওর খিঁচুনি উঠেছে। তার সাথে যে ছেলেটা ছিল আরেকটা, তো বলে যে আমি যে খিঁচুনি যে উঠে গেছে এটা আমি আসলে বুঝতে পারিনি, আসলে কাঁথা মুড়ো দিয়েছিল, আর ওই ছেলেটার অনেক শীত লাগতো, ও গরমের মধ্যে শীত লাগতো, তো ওর নাকি এরকম শীত লাগছিল, শিভারিং হচ্ছিল, হঠাৎ করে শিভারিংই ধরে নিয়েছিলাম, আমি আসলে কাঁপছিল মনে করেছিলাম, কিন্তু ও যে এরকম খিঁচুনি উঠে গেছে এটা আমি বুঝি নাই। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বললো যে মৃগী রোগীরা সাধারণত এরকম করে, তো আপনি ওদেরকে ওষুধ টষুধ দিয়ে একটা পর্যায়ে বিদায় করে দেওয়া হয়, বাসায় ওইখানে মসজিদের নিচে নিয়ে আসা হয়। এটা মসজিদের পোর্শনের মধ্যে পড়ে না আর কি। তো নিচে বাথরুম আছে, উজুখানা আছে, শুধুমাত্র এখানে মসজিদের স্টাফরাই থাকতে পারে। তো এই যে ছেলেটা ছিল মাসুদ, ছেলেটাকে জিজ্ঞেস করা হলো যে পুরো ঘটনাটা বলো তো, কারণ ওর চোখ তো কালো দেখা যাচ্ছে, কারণ ওর চোখের অবস্থা, কারণ স্বাভাবিক অবস্থা এরকম মৃগী রোগের লক্ষণ তো আর চোখ কালো থাকবে না, আর ওর 2 দাঁতের মাঝখানে জিভ চলে আসছে, এটা মৃগী রোগীদের হতেই পারে। তো যাই হোক, ছেলেটা একটু স্বাস্থ্য ছিল। তো তারেক বলতেছে যে হুজুর আসলে ওস্তাদ আসলে এরকম কিছু আমরা আসলে খেয়াল করি নাই, আমি ভেবেছিলাম কাঁপছে, পরে দেখলাম যে ও কাঁপতে খাটের মধ্যে থেকে পড়ে যাচ্ছে। তো এভাবে কাঁপে তো আমি কখনো দেখি নাই, আর ওর সাথে আমার এরকম মানে আমাদের একসাথে পাশাপাশি ক্লাস, আমরা চিনি একজনকে, আমাদেরকে নিয়ে আসা হয়, কিন্তু ওর সাথে তো আমার এইখানে এসেই খুব ধরনের কথাবার্তা হচ্ছিল। তো যাই হোক, কোনো সমস্যা নাই, এটা আমি দেখলাম, আর ডাক্তাররা তো ওষুধ দিয়েছে, কিন্তু চোখ কালো এটা তো আমি বুঝতে পারছি না। তো আমি আর কিছু বলি নাই, ওর বোঝার দরকার নাই চোখ কালোর বিষয়টা। তো ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি ওর ব্যাপারে কিছু জানো, মানে ওই মাদ্রাসার মধ্যে কিছু আছে বা কিছু এরকম কোনো খবর নিয়েছো? বলে যে ওস্তাদ এখানে মাদ্রাসার মধ্যে তো হুজুর এরকম আছেই, কিন্তু আমি ওর ব্যাপারটা কিছু জানি না। তো আমি মাদ্রাসার ব্যাপারে জানলাম, ওর মাদ্রাসায় যে পরিচিত লোকজন ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম, আসলে আমি কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। তো ওকে আমি ওভাবেই রেখে দিই। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো আমি ওখান থেকে মসজিদ থেকে চলে আসি,
ফজরের ওয়াক্তে। আমি জোহরের ওয়াক্তে যখন ওর সাথে আমার দেখা হয়, আমি জিজ্ঞেস করলাম, কি খবর বাবা, তুমি কেমন আছো, এখন কি অবস্থা? বলে যে হুজুর, আমি আপনার সাথে দুটো কথা বলবো, আপনি আমার সাথে একটু কথা বলবেন। তো আমি আর কোনো কথা চিন্তা না করে, যেহেতু ওর চোখটা কালো দেখেছিলাম আমি ওই মুহূর্তে, কালো আমি নর্মালি দেখি না, সব কেসেসে দেখি না, ওর চোখটা কালো দেখেছিলাম। তো আমাকে ঠিক ওর রুমেই নিয়ে গেল, সেখান থেকে তারেককে বের করে দেওয়া হলো এবং রুমের মধ্যে এসে আমাকে বললো যে আপনি আমার বাবার সমান, আসলে আমার তো কেউ নাই, আমি তো এতিমখানায় বড় হয়েছি, আমার কাছে প্রতি মাসের 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে একজন মানুষের মতো লোক আসতো। ও তো মানুষ না, ও একটা জিন। ও আমার কাছে আসতো রেগুলারলি, আস্তে আস্তে এমন ভালো বন্ধুত্ব হয়ে যায় আমার কাছ থেকে সরে না। কিন্তু এমনও না যে আমি ওকে চাই বা ওকে আমি ডাকি আমার কাছে আসার জন্য, কিন্তু ও রেগুলারলি আমার কাছে আসতো, এসে বন্ধুত্বের খাতিরে আমার সাথে কথা বলতো, সারা রাত কথা বলতো। সবাই দেখতো না, আসলে সবাই বুঝতো না। যারা দেখতে পারতো তারা বুঝতো, তারা বলতো তুই এর সাথে কেন কথা বলিস। যারা বুঝতো না তারা তো কিছুই বুঝতো না। তা আমি বুঝতে পারতাম যে মানুষরা কিছু জিনিস বুঝে এবং এটা সত্য ছিল। যারা দেখতে পেত না তারা দেখতে পেত না, কিন্তু আমাকে পাগল বলতো। কিন্তু যারা দেখতে পেত তারা আমাকে মানা করত। কিন্তু আমার আসলে হুজুর কিছু করার ছিল না, তিনি আমার কাছে আসতেন। আমি যখন প্রতি মাসেই একটা টাইমে প্রতি মাসে আমি রোজা রাখতাম। তো রোজা রাখার একটা পর্যায়ে আমি যেদিন রোজা রাখতাম সেদিন তাহাজ্জুদের নামাজটা আমি একটু বেশি সময় নিয়ে পড়তাম, ঘুমাতাম না। ওদিন সে আমার সাথে সারা রাত থাকতো, আমার সাথে কথা বলতো। ওর বয়স কত আমি জানি না, ওর নাম আমি জানি না, কিন্তু ও আমার কাছে আসতো হুজুর। আমি ওকে কখনো মানা করলেও আমি দেখতাম যে কোনোভাবে আটকে থাকতো না, ও আমার কাছে আসতো। আমাকে কখনো ওর নাম বলে নাই, বলছে ওর ব্যাপারে চিন্তা করলেও হাজির হয়ে যাবে। আমি একদিন টেস্ট করার জন্য ওর ব্যাপারে চিন্তা করি। আমি একটা মাঠের পাশ দিয়ে হাঁটছিলাম, আমি গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ছুটিতে। আমি না মাঠের মধ্যে চিন্তা করছিলাম, আমি যদি ওর কথা চিন্তা করি কি আসবে নাকি। ঠিকই হুজুর না, সে চলে আসছিল। আর ওর আসলে আমার একটা সমস্যা হতো যে আমি ঠিক থাকতে পারতাম না, আমার জ্বর চলে আসতো। আমার হয় জ্বর আসতো না, খিচুনি উঠতো। যেবার জ্বর আসতো না সেবার খিচুনি উঠতো, আর যেবার খিচুনি উঠতো সেবার জ্বর আসতো না। এরকম করে করে হুজুর অনেকদিন যাবত তিনি আমার কাছে আসেন। আমি না আসলে হুজুরের থেকে মুক্তি পেতে চাই। আপনি বলেছিলেন আমার চোখটা কালো, আমার আরেকটা বন্ধু মাদ্রাসা, সেও আমাকে বলেছিল আমার চোখটা কালো। আর কেউ আমার চোখটা কালো ধরতে পারেন নাই, এবং এটা আমাকে মাসুদ বলেছে আমার চোখ নাকি কালো ছিল রাতের বেলা, আপনি বলছিলেন। তাই হুজুর আপনাকে বলা, যদি আপনি আমার জন্য কিছু করতেন তাহলে আমি খুব উপকৃত হতাম। এর কাছ থেকে আমি আসলে মুক্তি চাচ্ছি। এ রেগুলারলি আমার কাছে আসে, এটা আমার শরীরের উপর দিয়ে যায় হুজুর, সারাটা শরীর আমার ব্যথা করে। এবং ও যখন আসে আমার সারাটা রুম আমাকে খুব স্ট্রেসের মধ্যে রাখে। আমি কারোর সাথে কথা বলতে পারি না, নিজের মধ্যে একটা খিটখিটে স্বভাব চলে আসে হুজুর। আপনি যদি কিছু করতে পারেন, আমি যেহেতু হাফেজ, আপনিও হাফেজ, যদি আমাদেরকে কিছু করতে পারেন। এখন আমি বলবো না সে আমার ক্ষতি করছে, কিন্তু সে যখন আসে আমার এরকম অবস্থায় হয়, এই হালাতটাই হয়। আপনি যদি আমাকে কিছুটা সাহায্য করতেন। আমি চিন্তা করলাম, ও যখন এই কথাগুলো বলছে ও মিথ্যা বলছে না, এবং ও যখন কথাগুলো বলছিল আমি বুঝতে পারছিলাম রুমের বাইরে কেউ দাঁড়িয়ে আছে। না, মাসুদ দাঁড়িয়েছিল, মাসুদ উপরে উঠে গেছে, মানে মাসুদ রাস্তার দিকে চলে গেছে। আমি তো আন্ডারগ্রাউন্ডে একটু গরম, কিন্তু আন্ডারগ্রাউন্ডের গরমটা আর ওই মুহূর্তে থাকা ঠান্ডাটার পার্থক্য আমি বুঝি। রমজান মাস, এই ঠান্ডাটা অবশ্যই চারিপাশে দেখা যাচ্ছিল না, কিন্তু এত কিছুর মাঝেও ওই মুহূর্তে এই আন্ডারগ্রাউন্ডে আমার কাছে ঠান্ডা লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল এই মুহূর্তে এই দরজাগুলো প্রত্যেকটা দরজা স্টিলের দরজা, রং করা স্টিলের দরজা, কাঠের দরজা বা প্লাস্টিকের দরজাগুলো পাওয়া যায় সেরকম না, স্টিলের দরজা। এটা খুললে একটা শব্দ হবে। আমার কাছে মনে হচ্ছিল দরজার মধ্যে কেউ মিশে গেছে, দরজার মধ্যে মিশে দেয়াল টু দেওয়াল সে রাউন্ড টু রাউন্ড ঘুরছে। মনে হচ্ছিল এই মুহূর্তে পাখাটা খুলে, উপরে ছোট্ট একটা পাখা ছিল, সেটা খুলে হয়তো আমাদের উপরেই পড়বে, এটা আমার কাছে মনে হচ্ছিল। আমি বললাম, তুমি কি এই প্রসিজার ফলো করেছো? বলে, হুজুর আমি নিজেই তো সারাদিন কোরআন শরীফই পড়ি, কিন্তু দেখা যায় যে সে একটা মুসলিম জিন, এবং সে আমার কাছে আসে। আমি চাই না আমার কাছে কেউ আসুক, এবং সে আমাকে ফোর্স করে আমাকে কিছু কাজ করানোর জন্য, আমাকে এইটা ওটা করার জন্য ফোর্স করে, এদিক সেদিক পাঠায়। এবং একবার আমি গিয়েও ছিলাম, আসলে আমাকে যে কাজগুলো করছিল হুজুর সেটা আমাকে দ্বারা সম্ভব না,
আমাকে এগুলোর থেকে আমি আসলে দূরে থাকতে চাই। তখন আরও কিছু কানেক্ট করলাম আমার সাথে, যেটা ওর মধ্যে মেলে। আমি বললাম যে আমি দেখি আগে আমি কিছু করতে পারি কিনা। আমি সেটা বলে সেখান থেকে চলে যাই। কিন্তু আমি যখন বের হই তখন আমি চিন্তা করি আমি কাকে বলবো বিষয়গুলো। আমারও তো কেউ নাই, আমিও তো চাই না আমার সামনে কেউ আসুক। যাই হোক, এই 7-5 ভাবতে ভাবতে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পর আসরের ওয়াক্ত রাগ পর্যন্ত আমি খানিকক্ষণ কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফ পড়ার পর আমার কেন জানি মনে হচ্ছিল আমার বাসার আমার রুমটার মধ্যে কেউ এসছে এবং সেটা পুরোটা অন্ধকার হয়ে আছে। এটা ঠিক পাশে আমার বাড়ি আছে, পাশে একটা বাড়ি আছে। সেই বাড়িটা হওয়ার কারণে আমার এখানে আমার রুমে আলো এখন আর পড়ে না। তার মানে এই না যে একদমই আলো আসে না, কিন্তু ওই মুহূর্তে আমার পর্দাগুলো ভিড়ানোর কারণে রুমটা একদম অন্ধকার লাগছিল। আমি দেখতে পারছিলাম রুমটা অন্ধকার। আমার ওয়াইফ তখন, আমার স্ত্রী তখন ইফতার বানানোর কাজে হয়তো ব্যস্ত হয়ে গেছে বা কিছু একটা। এবং আমি আমার রুমে গেলাম। আমার রুমে যাওয়ার পর দেখলাম খাটের উপর একজন চুপ করে বসে আছে, মাথা নিচু করে, পুরো খাট জুড়ে না। আমি বুঝতে পারলাম তিনি আমার পরিচিত। আমি জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম, কেন এসছেন? তিনি বললেন যে তারেকের সাথে যে জিনটি আছে সেটা একসাথে 4 জনের অন্তর অন্তর চেঞ্জ হয়। তারেকের কাছে 4 ধরনের জিন আসে একই চেহারা নিয়ে। তারা শেপ শিফট করতে পারে, তারা চেহারা বদল করতে পারে, তারা বিড়াল হতে পারে, পশু পাখির আকার আকৃতি ধারণ করতে পারে, এবং তোমার কাছেও তারা আসতে পারে, কারণ তুমি তারেকের সাথে এই বিষয়ে কথা বলেছ। ওই মুহূর্তে কেউ প্রেজেন্ট ছিল, উপস্থিত ছিল। আমি তাদের সাথে কথা বলতে চাই। তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তাদের সাথে কথা বলবো, এবং আমি চাই তোমার ছাত্রর ন্যায় সেই তারেক ছেলেটি তোমার কাছ থেকে আমি চাই না তুমি আমার নাম বলো না, কিছু বলো না, তুমি জাস্ট এতটুকু বলো যে তার ব্যাপারে হয়তো কিছু করা সম্ভব। আমি কথা বললে বুঝতে পারবো তারা আর আসবে কি আসবে না, কোনো বিনিময়ে আছে কি আছে না। আমি বিনিময় খোঁজার চেষ্টা করি। পরবর্তী দিন নাকি এরকম, তার 3 দিন পর আসলে আমি বিজি হয়ে গেছি, আমি ব্যস্ত হয়ে গেছি। 3 দিন পর তাহাজ্জুদের ওয়াক্তে আমি শব্দ পাচ্ছিলাম আমার পেছনে আছে। পেছনে যখন কেউ আসে তখন এরকম কট 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 হাড্ডি উল্টে যাওয়ার শব্দ। আপনারা কেউ যদি গরুর হাড় কাটার মধ্যে নিশ্চয়ই 2 হাড়ের মধ্যে একটা হালকা পোজ দিলে দেখবেন যে ওই 2টা হাড্ডির মাঝখানে যে ফ্লুইড থাকে ওইটার কারণে হাড্ডিগুলো আলাদা হয়ে যায়। তো আমাদের আঙ্গুল ফোটার শব্দ আছে, ওই হাড্ডিটা বাঁকানো বা হাড্ডি কটকটের সাউন্ড আমি নর্মালি পাই। তো আমি যখন পেলাম আমি বুঝলাম আমার সাথে কেউ চলে এসছে, আমার কাছে কেউ চলে আসছে। তো আমার যেহেতু ইবাদতের রাতটা একটু বেশি বড় হয় সেহরির রাত পর্যন্ত, তো আমি একটা পর্যায়ে ইবাদতটা কিছুক্ষণের জন্য পজ করি। আমি যখন ঘুরে তাকাই দেখি আমার শিক্ষক আমার কাছে আমার জায়নামাজের পাশেই বসে আছেন এবং তিনি নামাজ পড়ছেন। আমি আর কিছু করলাম না, আমি নামাজ থেকে দাঁড়িয়ে গেলাম তার পাশে, আর আমি নামাজ পড়লাম না। আমি চুপ করে আমার খাটে যেয়ে বসলাম। তিনি তার নামাজ শেষ করে আমার পাশে যে টেবিলটা আছে, যেটার মধ্যে আমার পানি রাখা হয়, সেটার যে চেয়ারটা, সেই চেয়ারে বসলেন এবং বললেন, তোমার ছাত্র তারেকের কাছে আর কেউ কখনো আসবে না। আমরা ওদেরকে বারণ করে দিয়েছি আসবার জন্য, যেহেতু পছন্দের একটা বিষয় ছিল। রাগের চোটে কেউ ওনারা আসতেও পারে, তবে মনে হয় না আর আসবে, আর আসলেও দূর থেকে দেখে চলে যেতে পারে। এজন্য তোমার ছাত্রর কোনো ক্ষতি বা ওর যে খিঁচুনি ওঠে সেটা, ওর খিঁচুনিটা উঠতে পারে, এটা শারীরিক সমস্যা, কিন্তু এইটা যে খুব হরহামেশা যে হতো সেটার জন্য হবে না। কারণ মোস্ট অফ দ্য টাইম দেখা যায় মাঝে মধ্যে নাকি ওই ছেলেটা আমাকে বলেছে ওর ঠোঁট কাটা থাকে, জিব্বা কাটা থাকে। তো যাই হোক, ওর কাছে আর আসবে না। বিনিময়ে তারা 10 লক্ষ টাকা চেয়েছিল, টাকার বিনিময়ে তাকে চেয়েছিল, কিন্তু কোনো না কোনোভাবে ব্যাপারটা সমঝোতা করা হয়। এই জন্য ওই ছেলেগুলোকে বলবে যে ইতেকাফ করার জন্য, এই ইতেকাফে বেশি ভালো ভালো দোয়া করার জন্য। তা আমি আর কিছু চিন্তা করলাম না, ইতেকাফের বিষয়টা তখন আর আমার মাথায় ছিল না। আমি আসলে ফজরের ওয়াক্তে যখন ওদের সাথে আমার দেখা হয়, আমি দেখলাম যে তারেক আর আসে নাই, মাসুদ এসছে। তো আমি যখন নামাজ শেষ হয় মাসুদকে কানে কানে জিজ্ঞেস করলাম, তারেক কোথায়? বলে যে নিচে, ও আসলে বিশ্রাম নিচ্ছে, উপরে উঠবে না, ওর শরীরটা খুব খারাপ, ও হাঁটতে গেলেই বমি আসছে। তো আমি গেলাম, গিয়ে বললাম যে তুমি যত বমি আসছে ততবারই বমি করো, যত পারো বমি করো, এবং শরীরের ভেতর থেকে যত ময়লা আছে তা বের করে ফেলো। এখনই বের করার সময়, আটকে থাকলে সাফার করবে। এখন বের হলে নামাজ পড়ো না, কিন্তু এখানে পড়ার চেষ্টা করো। তো
আমি যখন চিন্তা করছিলাম তো হতে পারে তারাবির বিষয়টা একটু চেঞ্জ হতে পারে। পরে তারেক বলল যে আমি জানি না আপনি কি বলেছেন, আমি দেখবো আমার কাছে আসে কি আসে না। তো একটা ছোটোখাটো কনভারসেশন হওয়ার পরে আমি সেখান থেকে বের হয়ে যাই। পরবর্তী কয়েকটা দিন আমি এবং মাসুদ নিজেরাই আমরা দুজন মিলে তারাবি পড়িয়েছি। তারেক কিছুদিন পরে সুস্থ হবার পর আমাদের সাথে জয়েন করেছে। এরই মাঝে চলে আসে ইত্তেকাফের টাইমে, এবং ইত্তেকাফের টাইমে আমাদেরকে মসজিদের উপরে সুন্দর করে চারিপাশে বর্ডার করে থাকার ব্যবস্থা করা হয়। তো আমি এবং আমার সহ তারেক এবং তারেক নিজে ওই উপরে ছিল। আমরা প্রায় 16 জনের মতো আমরা ইত্তেকাফে বসি এবং আমিও ইত্তেকাফে চলে আসি। আমি আর বাসায় ফিরি না, এবং প্ল্যান হয় যে এরকম আমরা 29শে রমজানের রাতে আমরা বাসায় ফিরবো, এরকম প্ল্যান হয়। তো আমরা বাসায় আমি এবং তারেক সহ আরও সবাই অন্যান্য সবাই যখন উপরে ছিলাম, আমাদের এরকম রাত্রেবেলা তারাবি শেষ করার পরে আমি আরও কিছু ইবাদত বন্দিগি শেষ করে ঠিক 12:15টার দিকে উপরে উঠি। কিছুক্ষণ ইসলামের কথা বলা হয়, কিছু হাদিসের কথা বলা হয়, কিছু তালিম করা হয়, এবং শেষ করার পরে আমরা যে যার মতো বিছানায় চলে যাই যে আমরা এই টাইমে আবার আমরা তাহাজ্জুদের জন্য উঠব। তো এরকম প্ল্যানের সময় হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছিল আমাদের পর্দার উপাশে কেউ আছে। তা আমি যেদিক থেকে মসজিদে ঢোকে সেই গেট বরাবর আমরা এই বর্ডার সহ আমরা এই পর্দা সহ আমরা কয়েকজন মানুষ আছি, যেখানে সবাই সবার বেডিং নিয়ে আছে। কিন্তু আমি খেয়াল করি যে আমাদের উপরের তলার যে কলাপসিবল গেট সেটা লাগানো ছিল। তার মানে এই পাশে যে আসবে সে নতুন কেউ, আমাদের থেকে কেউ হলেই এভাবে যাবে। তা আমি এই পাশে পর্দার থেকে হাত দিয়ে দিয়ে ফিল করার চেষ্টা করলাম ওপারে কেউ আছে কিনা, কিন্তু ওপারে মনে হচ্ছিল কেউ আছে, কেউ দাঁড়িয়ে আছে। তা আমি ভাবলাম যে একটা পায়ের মতো দেখা যাচ্ছে, হয়তো কেউ আছে, জিজ্ঞেস করি তার কোনো সমস্যা কিছু লাগবে কিনা। আমি ঘুরে গিয়ে পেছন দিকে দেখলাম কেউ নাই। খুব ভালো করে ভালো করেই দেখলাম। মসজিদ তো পুরো মসজিদের মধ্যে তার কোনো আসবাবপত্র নাই। ভালো করে দেখার প্রশ্ন হচ্ছে যে চারিপাশে তাকানো, এত বড় মসজিদও না যেটার মধ্যে এক পাশ থেকে আরেক পাশে তাকাতে বা অনেক সময় লাগবে, কিছু এরকম কিছু না। তো আমি যখন আবার আমাদের পর্দার ভেতরে ঢুকলাম, দেখলাম তারেক চুপ করে শুয়ে আছে। এতক্ষণ তারেকও কথা বলছিল, আমাদের সবার মতো একটা ভালো একটা মজমা জমে গেছিল। এখন দেখলাম তারেক শুয়ে পড়েছে। তারেকের সাথে আমার কিছু কথা ছিল, কিন্তু তারেক কথাটা শেষ করার আগেই তারেক ঘুমিয়ে গেছে। আমি আর কিছু করলাম না, আমিও হালকা করে বিছানাটা বিছিয়ে শব্দ ছাড়া শুয়ে পড়ার চেষ্টা করলাম। একটা পর্যায়ে আমি দেখলাম তারেক, আমি আসলে ঘুমাইনি ওই সময়তে, আমার ঘুম আসেনি। তো পুরো মসজিদের লাইট বন্ধ ছিল, খালি আমাদের সেক্টরটাতেই পাশেই পর্দার পাশের উপরের লাইটটা একটা টিউবলাইট জ্বলছিল, যেটার আলো হালকা আমাদের এখানে আসছিল, যাতে আমরা আসলে যদি কেউ ঘুম থেকে উঠিও আমরা যেন সেটা বুঝতে পারি। আমি দেখলাম তারেক ওর বেডিং থেকে উপরে উঠেছে। তো আমি ভাবলাম হয়তো ও কোনো নামাজ পড়বে বা কিছু একটা। এটা আমাদের ঘুমানোর আধা ঘন্টা পরেরই দেখলাম তারিক উঠেছে। তাই আমি ভাবলাম হয়তো হয় সে ইবাদত করবে, নাহলে সে টয়লেটে যেতে পারে, বাথরুমে যেতে পারে। তা আমি দেখলাম যে ও উঠে, মনে হলো যে পায়ের যে শব্দ, ফ্লোরের যে শব্দ, তাতে মনে হচ্ছে মিম্বর বরাবর উপরে যে জায়গায় খুতবার মিম্বর আছে সেই বরাবর উপরের যে জায়গাটা, সেখান দিকটায় ও গেছে, এবং ওটার উপর দিয়ে একটা ফাঁকা জায়গা আছে, যাতে নিচে নামাজ পড়লে যেখানে যে জায়গা দিয়ে দেখা যায় যে হয়তো অনেক সময় ইলেকট্রিসিটি না থাকলে উপর থেকে যারা নামাজ ইমাম সাহেবকে ফলো করে তারা নিচে দেখতে পারে। দেখলাম যে ও ওই জায়গাটা বরাবর যেয়ে দাঁড়িয়ে আছে। আমি উকি মেরে দেখলাম যে ওখানে দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। তা আমি ওর কাছে যাই, আমি জিজ্ঞেস করলাম তারে কী অবস্থা, কী সমস্যা, এখানে এসে দাঁড়িয়েছ যে? তো তারেক আমাকে যেটা বলল যে আমি বাসায় যাব। আমি কথাটা বুঝি নাই, কারণ ও বাসায় যাবে, ও কেন যাবে, এটা খুব স্বাভাবিকভাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি জিজ্ঞেস করলাম তুমি বাসায় যাবে? বাসায় যাবে কেন? তুমি তো, আমাদের তো এখনো শেষ হয় নাই, কোরআন শরীফ খতম শেষ হয় নাই, আজকে তো মাত্র 22-এর রোজা চলে, তুমি এখনই বাসায় যেতে চাও কেন? বলে যে না, আমি সেই দূর দূরান্ত থেকে এসেছি, আমাকে বাসায় ফিরতে হবে, আমাকে দয়া করে বাসায় নিয়ে যান। আমি ওর চোখের দিকে ভালো করে তাকানোর চেষ্টা করি, দেখলাম যে ওর চোখটা পুরো কালো হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বাসায় দিয়ে আসবো, তার আগে তুমি আমার সাথে চলো, আমি একটু উজু করবো, কারণ মসজিদ তো, মসজিদের ভিতরে উজু করে থাকার লাগে, আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবো, বাসায় পৌঁছে দিয়ে আসবো।
আমি ওকে নিয়ে হাঁটতে গেলাম। হাঁটতে একটা পর্যায়ে যখন সিঁড়ির কাছে চলে আসলাম, দেখলাম ও হুট একেবারে মনে হচ্ছে যে একটা মানুষ মারা গেলে যখন শরীরের সব শক্তি চলে যায় থাপ করে উবুত হয়ে পড়বে, ঠিক সেরকমভাবেই তারেক আমার সামনে উবুত হয়ে পড়লো। ওর সাথে সাথে ওর থুতনিটা কেটে গেল। থুতনিটা কাটলো কিসের উপরে, পড়লো কিসের উপরে, আরেকটু হলে পুরা ফেটে যেত, ফ্র্যাকচার ট্যাকচার কিছুই হয়নি, থুতনিটা কেটে গেছে এবং বেশ রক্ত বের হলো। ওই মুহূর্তে আমরা সবাই ওকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে ডাক্তার আমাকে ব্যান্ডেজ করে দিল এবং আবারও সে ফেরত আসলো। আমি ওকে নিয়ে আসলে আর কোনোভাবেই আমাদের সম্পূর্ণ খতমে তারাবি করতে পারলাম না। ও আসছিল কিছুদিন, করতে পারলাম না এবং ওকে আমরা লালমনিরহাট ফেরত পাঠালাম। ফেরত পাঠানোর সময় জাস্ট এতটুকুই করতে পেরেছি যেটা আমার পক্ষে সম্ভব হয়েছে, যে ওর কাছ থেকে সেই জিন আসাটা বন্ধ করা গেছে। সেই জিন অনেক টাকা চেয়ে বসছে, কিন্তু আসলে সেটা যেহেতু কোনোভাবেই বাস্তবে সম্ভব না, তাই আমরা অনেক বিনয় এবং কিছু সলা পরামর্শ মাসওয়ারার মাধ্যমে তাকে দূরে সরাতে সক্ষম হই। আমি জানি না তারেক কেমন আছে, তবে আমি যতটুকু জানি এরকম আরও অনেক কেস আছে যেগুলোতে বহু তারেক এফেক্টেড, বহু তারেক বলতে পারে না, বহু তারেকের কথা কেউ বিশ্বাস করে না। আমি অনেক আপনাদের উপরে, আপনারা সবাই আমার ঘটনা শোনেন এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। কেমন লাগলো আমার ঘটনাটি জানাবেন। এবং ভৌতিকতাকে সবসময় আমি খুবই পছন্দ করি জাহিদ সাহেবকে, যিনি আপনাদের সামনে তার নিজের নাম নিয়ে আপনাদের সামনে আবির্ভূত হয়েছেন অলরেডি। এবং জাহিদ সাহেবের ঘটনা, এবং আমি যেটা বলবো যে উনি যেসব জিনিস ধারণা করে বসে আছেন, সেসব জিনিসগুলো আপনারা যেভাবে দেখছেন তার ক্ষেত্রে জিনিসগুলো সেভাবে হয় না। একটা জেল ও একটা রুম, এবং সেই জেল এবং আপনার ঘর দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি যেমন আপনার রুমে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করেন, জেলের মধ্যেও কেউ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। কিন্তু দুই জায়গাতেই, দুইটা রুমেই কিন্তু মানুষের স্থান, মানুষ দুটা জায়গাতেই আছে। আমরা হয়তো ঘরে বসে থেকে বুঝতে পারি, হ্যাঁ তার বাসায় মাথার উপরে তো ছাদ আছে, বৃষ্টি পড়ে না, কোনো সমস্যা নেই। কিন্তু জেলে যে থাকে সেই একমাত্র বুঝতে পারে তার ভেতর দিয়ে, তার উপর দিয়ে, তার মধ্য দিয়ে কি যাওয়া আসা করে। আমি জাহিদ সাহেবকে সবসময় স্যালুট জানাই তার সাথে থাকা সেসব জিনদের যারা তাকে সবসময় তার সাথে থাকে। এবং জাহিদ সাহেবকে আমি সবসময় বলি আল্লাহকে ডাকবেন, যেটা আমি সবসময় বলে আসছি। আল্লাহ আপনার সব রাস্তা সহজ করে দেবেন। আপনার রাস্তার মধ্যে যদি কোনো পাথরও থেকে থাকে যেটাতে আপনি পিছলে পড়তে পারেন, আর আপনি যদি মনে করেন সেটা আপনি পিছলে যাবেন এবং খেয়ালের মাধ্যমে খেয়াল ছিল না, আপনি পিছলে গেলেন, আপনি মনে করবেন সেটাতেই হয়তো আল্লাহ তাআলা ভালো কিছু লিখে রেখেছে। আমি আব্দুর রব আপনাদের সবার কাছে সবার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা সবাই আমার সাথে আছেন। ইনশাআল্লাহ সামনে আমি একটি ঘটনা নিয়ে আসব, যেটি রফিক সাহেবের পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। রফিক সাহেব পরিবার বলতে রফিক সাহেবের নিজের শ্বশুরবাড়ির একটি ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করবেন আমার মাধ্যমে, যেখানে আমার উপস্থিত ছিল, যেখানে আসলে সেটা আমরা ঘটনার সময় জানতে পারবো ইনশাল্লাহ। ডক্টর আলিফের ভৌতিকতাকে, তাদের টিম মেম্বার সকলকে আমি আব্দুর রব অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুর রব সাহেব আপনার স্টোরির জন্য, এবং আপনার স্টোরির জন্য অনেকেই অপেক্ষা করে। যেমন এইভাবে সবাই এতটা ডিসক্রাইব করতে পারে না। আপনি আমাকে একটা কথা বলেছেন আব্দুর রব সাহেব, হয়তো সেটা আমি আপনি ঘটনার মধ্যে বলতে পারিনি, যে এরকম অনেক কিছু আছে যে আপনি পড়া শুরু করলে মানুষ পাগলের মতো অ্যাটিটিউড শুরু করতে থাকে, মাথা দুলাতে থাকে, অস্বাভাবিক আচরণ করে, কিন্তু এটা কিছুক্ষণ পর, খানিক পরেই স্বাভাবিক হয়ে যায়, যেটা অনেকের ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু আমরা কেউ বুঝি না, আমরা কেউ বুঝতে পারি না। এটা একটা সার্বজনীন সত্যি। অনেকের সাথেই অনেক সময় জিনরা বসবাস করে থাকে, তারা আসলে তাকে স্বাধীনভাবে কোনো কিছু করতে দেয় না। তো এরকম কিছু ঘটনা আপনাদের কাছ থেকে আমরা চাই সবসময়, এবং আশা করছি আপনারা সবসময় আমাদেরকে সেই ধরনের ঘটনাগুলো উপহার দিবেন, যে ধরনের ঘটনাগুলো আমরা সবসময় আপনাদের কাছ থেকে শুনে আসছি। এবং আব্দুর রব সাহেব এবং আবির সাহেবদের মতো লোক যারা আছেন, তারা যদি মনে করেন আমাদেরকে ঘটনা পাঠাতে ইচ্ছুক, আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আমি একটা ছোট্ট ঘটনা সব শেষে শেয়ার করে দিতে চাই, যেটি আমাদেরকে পাঠিয়েছেন সুভাষী শিকদার, যিনি আমাদের ভৌতিকতারই একজন মডারেটর। তিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। তিনি যেভাবে আমার কাছে ঘটনাটি পাঠিয়েছেন সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা তার 2018 সালে তার দাদার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তিনি শেয়ার করেছেন আমাদের সাথে। তো
এটা তার একটা রিকোয়েস্ট, তার ঘটনাটা যেন শেয়ার করা হয়। তার দাদার নাম ছিল সঞ্জীব মালাকর। তিনি পেশায় একজন ভাড়ায় গাড়ি চালক ছিলেন। বর্তমানে তিনি কলকাতার নামী একটা ইউনিভার্সিটির গাড়ি চালান। তো তিনি সঞ্জীব দাদার ভাষায় ঘটনাটি সেভাবেই বলছেন। ঘটনাটি 2016 সালের শেষের দিকের ঘটনা। আর ঘটনাটা যখন ঘটে তখন তিনি একটা ভাড়ায় গাড়ি চালাতেন। একদিন তার কাছে একটা লোক ভাড়ার জন্য আসে, আর তিনি রাজস্থান যাবে বলে তার কাছে ভাড়ার জন্য আসে। তো রাজস্থান যাওয়ার তো কিন্তু বিশাল পথ। ভারত কিন্তু অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা দেশ। তো রাজস্থান একটা বিশাল পথ পাড়ি দিয়ে যাওয়া। তো প্রথমে তিনি মানা করে দেন যে আমি যেতে পারবো না, কিন্তু ওই লোক নাকি অনুরোধ করেন যে যাবার জন্য এবং যা ভাড়া থাকে তার থেকে 2 থেকে 3 গুণ টাকা তাকে দেওয়া হবে। তো ওই লোক যখন তার সাথে কথা বলে, তো ওনার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। তো তিনি তার নাম রামানন্দ বলেন। তো তার এত অনুরোধের জন্য, তার অতিরিক্ত টাকার জন্য তিনি আসলে ওই যিনি সঞ্জীব, তিনি যেতে রাজি হয়ে যান। ঘটনাটা সেদিন ঘটে যেদিন ছিল মঙ্গলবার। তো সঞ্জীব দাদার তখন এটা একদম পরিষ্কার মনে আছে। ওই দিন তিনি যে জায়গা থেকে যাবার কথা বলেন, তিনি সেই জায়গায় গিয়ে তার বলা সময় অনুযায়ী উপস্থিত থাকে। কিন্তু তিনি যে সময় বলেন তার থেকেও তিনি বেশ খানিকটা সময় দেরি করে আসেন। তো সঞ্জীব দাদা ওই জায়গায় প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে। এরপরে উনি আসেন। তখনও তার মুখে সেরকম সেই মাস্কটাই পরা ছিল। সময়টা ছিল শীতের সময়। তিনি ওইভাবে থাকা সত্ত্বেও তিনি কিছু মনে করেন নাই। তিনি এসেই প্রথমে বলে, দুঃখিত দাদা দেরি করে আসার জন্য। তো তিনি তাকে একটু রাগান্বিত হয়ে যায়। ড্রাইভার মানুষ এতক্ষণ ওয়েট করেছে, রাগ হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক না? আর এটা তো পরিচিত কেউ না। তো রাগান্বিত সবাই বলে, দাদা আমি সেই 2 থেকে 2.5 ঘন্টা যাবত বসে আছি, আর আপনি এখন এসে বলছেন ভুল হয়ে গেছে। দেখুন দাদা, এর জন্য আমাকে আরো টাকা বাড়িয়ে দিতে হবে। তো বলে না, যখন মন্দ কাউকে ধরবে তখন ভালোভাবেই ধরো। তো তাকেও, সঞ্জীব সাহেবকেও সেদিনও বাড়তি টাকার লোভে ধরে বসে। রামানন্দ তার কোনো কথার উত্তর না দিয়ে শুধুমাত্র ঘাড় নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দেয়, ঠিক আছে দিব। তো রামানন্দকে দেখে এখন সম্ভ্রান্ত ঘরের লোক মনে হচ্ছিল। তিনি তার সাথে আরো 2 জন লোক নিয়ে নেন, এর মধ্যে একজন স্ত্রী আর একটি বাচ্চা। তিনি গাড়িতে উঠে শুধু এতটুকু বলেন, রাস্তায় আর একজন লোক উঠবে যিনি কিনা ব্যারাকপুর হাইওয়ে থেকে উঠবেন। তো তার কথা শুনে তার একটু রাগ হলেও তিনি, আচ্ছা ঠিক আছে, যেহেতু টাকা দিচ্ছে, বেশি টাকা বাড়িয়ে দিচ্ছে, তো তিনি হ্যাঁ বলে দেন। এরই মাঝে তিনি গাড়ি চালু করেন। তো রামানন্দ সাহেবের যে সাথে যারা উঠেছিল তাদেরও মুখ ঢাকা ছিল, শীতের সময়। কিন্তু তাদের এমন অদ্ভুত আচরণ দেখে আসলে যিনি সঞ্জীব দাদা, তার ঘটনা, তিনি চিন্তিত হয়ে পড়েন যে সবাই একই অবস্থা কেন। তো গাড়ি চালানোর সময় তিনি দেখলেন রামানন্দবাবু একটা বই পড়ছিলেন। তো তার মনে আছে বইয়ের উপরের কাভারটা খয়েরি রঙের ছিল, তাতে রাজস্থানের ভাষায় কিছু লেখা ছিল। তো সঞ্জীব দাদা যেহেতু গাড়ি চালান, বিভিন্ন স্টেটের ভাষা অল্প স্বল্প তিনি বলতেই পারে। তো ওই বইটার কভারে লেখা ছিল আত্মহুতি, যেটা রাজস্থানের ভাষায় লেখা ছিল। যাই হোক, তিনি সেদিকে খেয়াল না করে গাড়ি চালানোর দিকে মন দেয়। তো তখন তো শীতের সময় তাপমাত্রা ছিল কম। রামানন্দবাবু তার সাথে ওই 2 জন ওঠার পর থেকেই তাপমাত্রা আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। এত শীতের মাঝেও তার শীতের পোশাক খুলে ফেলতে হয়। তিনি তখন গাড়ি চালানোর দিকে মনোযোগ দেন। যেহেতু সঞ্জীব দাদা ধূমপান করে, তিনি সিগারেট জ্বালাতে যাবে, তখনই রামানন্দবাবু তার উপর তেড়ে ওঠেন। এতে তিনি অনেকটা চমকে যান। তারপরও তিনি কিছু না বলে সিগারেটটা রেখে দেন। তো রামানন্দবাবু যতবারই জিজ্ঞেস করে যে দাদা আপনি আর একজন লোক উঠবে নাকি, সে কোথায়? রামানন্দবাবু বলেন যে আস্তে গলায় বলেন, তুমি তোমার গাড়ি চালাও, সে যখন আসবে বলে দেব। তো রামানন্দবাবুর এই কথাটা শুনে সঞ্জীব দাদা একটু আশ্চর্যের নজরে তার দিকে তাকালে সে বলে, তুমি সামনের দিকে নজর দাও, নইলে গাড়ি কোথাও লেগে যাবে। এতে করে তিনি খুব আশ্চর্য হয়ে যায়। তিনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে রামানন্দ বললেন, গাড়ি দাঁড় করাও। তো সঞ্জীব দাদা তাকিয়ে দেখেন সেটা একটা শ্মশানের সামনে। এরপর তিনি বললেন, এখন তুমি কিছু সময় অপেক্ষা করো, আমি আর আমার স্ত্রী গিয়ে আমাদের আরেক সঙ্গীকে ডেকে নিয়ে আসি। তো এখানে তখন রাত 1টা বাজে। তিনি সেই শ্মশানের পাশে ঠায় দাঁড়িয়ে আছে, আর তাদের সাথে সেই বাচ্চাটা। কিন্তু সঞ্জীব দাদার মনে তখন খটকা লাগে, অনেক সময় হয়ে গেল, বাচ্চাটা কিছু বলছে না, কারণ কি? এই মুহূর্তে এই ধরনের কেসে বাচ্চা থাকলে কান্নাকাটি করে একাকার অবস্থা হওয়ার কথা। বাচ্চারা একটু চঞ্চল স্বভাবের হয়,
এই গাড়িতে ওঠার পর থেকেই বাচ্চাটা এতক্ষণ অবধি একটা শব্দ করে নাই। তো তিনি ভাবলো হয়তো বাচ্চাটা কথাই কম বলে নাকি, কে জানে, অথবা কথা বলতে পারে না, চুপচাপ। তখন হঠাৎ তার টয়লেট চেপে বসে, প্রস্রাব আসে। তাই তিনি গাড়ি থেকে নেমে একটু দূরে গিয়ে প্রস্রাব করে নেয়। এরপর যেহেতু সিগারেট একটা নেশা আছে, তিনি একটা সিগারেট জ্বালিয়ে নেয়। এরপর একে একে অনেক সময় পেরিয়ে যায়, যেখানে প্রায় 7-8টা সিগারেট শেষ হয়ে যায়, কিন্তু রামানন্দবাবুর কোনো খোঁজ নাই, তার স্ত্রীর কোনো খোঁজ নাই, তার সঙ্গীতের কোনো খোঁজ নাই। তো তিনি হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখেন তখন রাত 2:30 আশপাশ হবে। একটু চিন্তায় পড়ে যায়। তাদের দেয়া নম্বরে কল করা হয়, কিন্তু সেই নম্বরে ফোন যাচ্ছিল না। তার মাথা গরম হয়ে যায়, সঞ্জীব দাদার মাথা গরম হয়ে যায়। হঠাৎ করে রামানন্দবাবু, তার স্ত্রী সহ তাদের সঙ্গী চলে আসে। এইবার রামানন্দবাবু আসলে শরীরের যত রাগ আছে সব ঝেড়ে ফেলে। তাদের দেখে তিনি অত্যন্ত রাগ করে বলে, কি হে রামানন্দবাবু, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নাই? আপনারা বলে গেলেন আমি আসছি, এরপরে 1.5 ঘন্টা পরে আসলেন। রামানন্দবাবু অত্যন্ত ভারী ও আস্তে ধীরে গলায় বললেন, এসে তো গেছি, এবার চলুন। এবার যার জন্য গেছিলাম ওটা নিয়ে তো একটু সময় লেগে গেল। তো সঞ্জীব মালাকর তাদের হাতের দিকে তাকিয়ে দেখলেন তাদের হাতে একটা লম্বা সাদা বস্তুর মতো, মনে হবে যেন হাতে কারোর লাশ। তো সঞ্জীব দা জিজ্ঞেস করলেন, আমি পেছনের ডিকি খুলে দিচ্ছি, আপনি হাতের বস্তাটি ওতে রেখে দিন। রামানন্দবাবু অত্যন্ত ধীর কণ্ঠে বললেন, তার দরকার নাই, তুমি তোমার মতো গাড়ি চালাও, তবে গাড়ি চালানোর সময় অন্য কোনো দিকে খেয়াল রাখবে না, এতে করে আমার সঞ্জীবদার মনে প্রশ্ন আসে, উনি বারবার এই কথা কেন বলছেন। তো তিনি বেশি চিন্তা না করে গাড়ি চালাতে শুরু করেন। আরেকটা জিনিস খেয়াল করলেন, এত সময় ঠান্ডা লাগলেও তারা আসার পরে আবার সেই আগের মতো গাড়ির ভেতরটা গরম হয়ে গেছে। যতক্ষণ তারা ছিল না শরীরটা বেশ ঠান্ডা লেগেছে। তো তিনি গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করে তার কানে হাড় ভাঙলে যেমন শব্দ হয় ঠিক এরকম শব্দ আসছে। রামানন্দবাবুকে জিজ্ঞেস করলেন পেছনে তারা কি খাচ্ছে কিনা। তিনি বললেন, তোর কোনো দরকার নেই, তুই তোর কাজ কর, কি হচ্ছে বা না হচ্ছে তোর দেখার দরকার নেই। এবার সঞ্জীব দাদা একদম রেগে যায়। তিনি বললেন, বাবু আমি তো আপনাকে নর্মাল একটা কথা জিজ্ঞেস করলাম, আপনি এভাবে আমার উপর ক্ষেপে যাচ্ছেন কেন? তখন রামানন্দবাবু বলেন, দুঃখিত ভাই, আপনি আপনার মতো করে চালান, আর পেছনে যাই হচ্ছে না কেন আপনার জেনে দরকার নেই। রামানন্দবাবুর কাজ ও কথাবার্তায় তার খুব সন্দেহ হতে থাকে। তার আস্তে আস্তে ভয় লাগতে শুরু করা হয়, তার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়। তো গরমে সব শীতের পোশাক খুলে রাখলেও রামানন্দবাবু কিংবা তার পরিবারের কেউ কিন্তু কিছু খোলেনি। যাই হোক, তার কানে কিছুক্ষণ পর সে হাড় ভাঙার প্রচণ্ড শব্দ আসতে থাকে। রাত তখন মোটামুটি 3:30-3:45। পেছন থেকে একবার হাড় ভাঙার শব্দ, প্রচণ্ড শব্দে তাকে বারবার নড়িয়ে দিচ্ছিল। তিনি আর সহ্য করতে না পারে লুকিং গ্লাসের দিকে তিনি তাকান। লুকিং গ্লাসে তাকানোর পর তার ব্লাড প্রেশার বেড়ে যায়, মাথা অবধি কেঁপে ওঠে। তিনি আয়নার মধ্যে দেখতে পান তারা কোনো মানুষ ছিল না, মুখটা শেয়ালের মতো ছিল কিন্তু দেহটা মানুষের মতো। তারা যেই বস্তার কথা বলা হচ্ছিল সেটা লাশ বা অর্ধগলিত লাশ ছিল। 3 জন সেই মিলে লাশটা ছিঁড়ছে, হয়তো ছিঁড়ে খাবে। এটা দেখার পর সারা শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এত শীতের মাঝেও তার শরীর থেকে ঘাম বেরোনো শুরু করেছে। তিনি যখন লুকিং গ্লাসে ওই জীবগুলোকে দেখছিল তখন সেই জীবগুলো তার দিকে তাকিয়ে তার সাথে একটা চোখাচোখি হয়ে যায়। তো রামানন্দবাবু বলেন, তোমাকে আমি তোমার চাহিদা অনুযায়ী টাকা দিচ্ছিলাম, তোমাকে বলেছিলাম পেছনে যাই হচ্ছে না কেন তুমি তোমার মতো গাড়ি চালাও, কিন্তু তুমি আমার কথা শুনলে না। ক্ষতি তো তুমি তোমার নিজের নিয়ে আসছো, এবার তুমি ভাগো। এই কথা বলে তিনি তার দিকে তাকান। যখনই তিনি তার মুখ দেখলো যে তার মুখ দেখার পর হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। তার পাশে এতক্ষণ যে রামানন্দবাবু বসেছিলেন তার মুখে কোনো চেহারা নেই, না আছে নাক, না মুখ, না চোখ, কিচ্ছু নেই। মনে হচ্ছে সেটা একটা কালো গোল ধোঁয়া। এটা দেখার পর তিনি আর তার নিজেকে ধরে রাখতে পারেননি। একটা পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরের দিন যখন জ্ঞান ফেরে তার গাড়ি একটি রাস্তার পাশে গাছের সাথে লেগেছিল, আর তার চারপাশে অনেক লোক। তারা তাকে হাসপাতালে নেয়, সুস্থ করার ব্যবস্থা করে। জানতে চায় তার কাছে, সবার কৌতূহল মনে, কি হয়েছিল, এভাবে কেন অজ্ঞান হয়ে গেল। তখন তিনি তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বললেন।
ওই ভিড় থেকে একজন বয়স্ক লোক বললেন, অনেক আগে আমার একটা পরিবার রাজস্থান যাচ্ছিল। মাঝ রাস্তায় তাদের সামনে ডাকাত পড়ে এবং তাদেরকে মেরে সব নিয়ে যায়। সেই থেকেই অনেকেই নাকি পরিবারকে দেখতে পায়। এইটাই কি সেটাই নাকি কে জানে। কিন্তু এই কথা শুনে তার ভয়টা আরও বেড়ে যায়। যেহেতু অনেক অসুস্থ বোধ করছিল তাই কিন্তু ড্রাইভার ডেকে নেয় আর কি। যাই হোক, এরপর থেকে প্রায় 15 দিন রাত্রে তিনি আর ঘুমাতে পারেনি। সেই ধরনের জিনিসগুলো আসলে মানুষ ট্রমাটাইজ করে ফেলে। প্রচণ্ড জ্বর ছিল। এরপর সঞ্জীব মালাকর যিনি ছিলেন তাদের পাশে একজন পূজারী ছিল, তার কাছ থেকে কিছু জিনিস নিয়ে এসে সে নিয়ম মতো সেগুলো খাওয়া হয়। এরপর ধীরে ধীরে তার জ্বর কমতে শুরু করে। এরপর থেকে মা বাবা দূরে ভাড়া নেওয়া একদম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজে গাড়ি চালান। এবং সঞ্জীব মালাকর দাদার এটা একটা ঘটনা যিনি নিয়ে এসছেন, তার নাম হচ্ছে আমাদের সুভাষিস শিকদার ভাই। তিনি কলকাতা থেকে হয়তো ঘটনাটি কালেক্ট করেছেন এবং ঘটনাটি আমার ভালো লেগেছে বিধায় আপনাদের সবার সাথে শেয়ার করা। সুভাষিস ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভাইয়া, বরাবরের মতো আমি আবারও নতুন একটা ঘটনা নিয়ে আসলাম। এই ঘটনা শুনলে আপনাদের শরীরের লোম জেগে উঠবে। চলুন আজকে আমরা আজাইরা ইন্ট্রো গল্প সবগুলো বাদ দিয়ে ডিরেক্ট ঝাঁপিয়ে পড়ব আসল ঘটনায়। ঠিক সেদিন কি হয়েছিল। ঢাকা থেকে গভীর রাতে একটা লোকাল বাস ছাড়ে। রুটটা খুব একটা জনপ্রিয় না, কারণ লোকজন বলে এই বাসে নাকি মাঝে মাঝে অতিরিক্ত যাত্রী ওঠে, কিন্তু কেউ দেখে না, কেউ না। এবং সে যাত্রীগুলোকে কেউ দেখে বা কেউ দেখে না। রাত তখন 12:45। শেষ বাস। রবিউলের কাজ শেষ করে দেরি হচ্ছিল ফিরতে। তো সব গাড়ি চলে গেছে, শুধু একটা পুরনো বাস দাঁড়িয়ে আছে। এবং ড্রাইভার ধীরে বলল, শেষ ট্রিপ, উঠবেন? উঠলে ওঠেন। রবিউল সাহেব কোনো চিন্তা ফিকির না করেই শেষ বাসটাতে উঠে পড়ল এবং নির্দিষ্ট একটা সিটে গিয়ে বসলো। এবং বাসে যাত্রী খুবই কম ছিল, মোটামুটি 5 থেকে 7 জন। তো সবাই চুপচাপ ছিল, কেউ কারোর দিকেও তাকাচ্ছিল না। তো অদ্ভুত যাত্রা শুরু হলো। বাস ছাড়লো, বাইরে কুয়াশা, রাস্তা প্রায় ফাঁকা। কিছুক্ষণ পর রবিউল বুঝলো বাসটা থামছে না, স্টপেজ পার হয়ে যাচ্ছে। সে কন্ডাক্টরকে বলল, ভাই নামবো তো? কন্ডাক্টর ধীরে তাকালো এবং বলল, এই বাসে উঠলে আর নামা যায় না। তো যাত্রীদের আচরণ, রবিউলের চারপাশ তাকালো। সব যাত্রী মাথা নিচু করে বসে আছে। হঠাৎ একজন মাথা উঁচু করে তুলল। সবাইয়ের চোখ একদম ফাঁকা, কেউ পলক ফেলছে না। রবিউল ড্রাইভারের পাশের আয়নায় তাকালো, দেখলো বাসের ভেতরে যাত্রী আছে 5-7 জন না, অনেক। সব সিট ভরা, কিন্তু বাস্তবে তো এত মানুষ বাসে নেই। তো যখন নতুন যাত্রী ওঠে, হঠাৎ বাস থামলো, কিন্তু বাইরে কোনো স্টপেজ নেই, অন্ধকার। দরজা খুললো, একজন উঠলো, ভিজে কাদা মাখা পুরো শরীর। সে এসে রবিউলের পাশেই বসলো এবং ধীরে বলল, তুমি নতুন তাই না? লোকটা ফিসফিস করে বলল, এই বাসটা অনেক বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিল, সবাই মারা গেছে। তো এমন কথা শোনার পর রবিউলের শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে উঠলো এবং তার শরীর ঠান্ডা জমে গেল। সে উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু পা আটকে গেল। ড্রাইভারের আসল চেহারা রবিউলের সামনে তাকালো যখন, তখন দেখলো ড্রাইভার ধীরে মাথা ঘুরল। তার মুখ অর্ধেক নেই, হাড় দেখা যাচ্ছে। সে হাসলো এবং আরেকটা সিট খালি ছিল। যাত্রীরা এগিয়ে আসছে, সব যাত্রী একসাথে দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে সবাই রবিউলের দিকে এগিয়ে আসছে। সবাই বলছে, নতুন যাত্রী, নতুন যাত্রী। হঠাৎ বাস খুব দ্রুত চলতে লাগলো, বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। রবিউল চিৎকার করলো, কিন্তু তার চিৎকার যেন কেউ শুনল না। পাশের লোকটা বলল, ভয় পেও না, কিছুক্ষণ পর তুমিও এসবের মধ্যে অভ্যস্ত হয়ে যাবে। পরদিন সকালে রাস্তার পাশে একটা ভাঙ্গা পুরনো বাস পাওয়া গেল। ভেতরে কেউ নেই,
কিন্তু একটা সিটে কাদা ভেজা দাগ আর নখ দিয়ে আচরণ লেখা, আমি নামতে পারিনি। আজও রাত প্রায় 12টার পর কিছু কিছু রাস্তায় সে পুরনো বাস থামে। যখন ড্রাইভার জিজ্ঞেস করে, ভাই উঠবেন, শেষ ট্রিপ, তখন আমাদের খুব সাবধানে যেতে হবে। যাই হোক, রবিউল নিখোঁজ হওয়ার পর কেউ প্রথমে বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েকদিন পর এক অদ্ভুত ঘটনা সব কিছুর মোড় ঘুরে দিল। একটা রুটে নতুন বাস চালু হলো, ড্রাইভারের নাম ছিল মোস্তাক। সে এসব গল্প একদমই বিশ্বাস করতো না। রাত 12টার পর সে তার বাস নিয়ে বের হলো। হঠাৎ রাস্তায় সে দেখলো সামনে একটা পুরনো বাস দাঁড়িয়ে আছে, কিন্তু মাঝ রাস্তায় একই বাস মোস্তাক কাছে যেতে দেখলো ওই বাসটার নাম্বার প্লেট পুরনো দুর্ঘটনার বাসের সাথে মিলে যায়। কিন্তু সেটা তো বহু বছর আগের ধ্বংস হয়ে গেছে। হঠাৎ সেই বাসের দরজা খুললো, ভিতর থেকে কণ্ঠ এলো, একটু সাহায্য করবেন? তো মোস্তাক কৌতূহল নিয়ে ভিতরে ঢুকলো। দেখলো ভিতরে ভীষণ অন্ধকার। ধীরে ধীরে চোখ শুয়ে এলো, সে দেখলো সব সিটে মানুষ বসে আছে মাথা নিচু করে, একদম চুপচাপ। হঠাৎ একটা মানুষ মাথা তুললো এবং সে ছিল রবিউল। চোখ ছিল ফাঁকা, মুখ শুকনো। সে ধীরে বলল, ভাই আমি তো নামতে পারি নাই। মোস্তাক দৌড়াতে গেল, কিন্তু দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। বাস নিজ থেকেই চলতে শুরু করলো। সব যাত্রীরা একসাথে মাথা তুলল, সবাইয়ের চোখে ফাঁকা। একসাথে বলল, আরেকজন লাগবে। হঠাৎ ড্রাইভারের সিটটা খালি হয়ে গেল। একটা কণ্ঠ আসলো যে, এখন তুমি চালাও। মোস্তাক অনুভব করলো কেউ তাকে সামনে টানছে। তো মোস্তাক বাধ্য হয়ে সামনের ড্রাইভারের সিটে বসে গেল, আর তার হাত নিচ থেকে স্টিয়ারিং ধরলো। লোকজন রাস্তার পাশের বাস একটা দেখতে পেল পরের দিনে, যে বাস চলছে, ড্রাইভার করছে মোস্তাক, কিন্তু তার চোখ ফাঁকা। ভেতরে সব যাত্রী চুপচাপ বসে আছে। এখনও রাত 12টার পর সেই বাসটা এখনও চলে এবং ড্রাইভার জিজ্ঞেস করে, ভাই উঠবেন, শেষ ট্রিপ। তো ভেতরে তাকালে দেখা যায় একজন জানালার পাশে দাঁড়িয়ে আছে, কয়েকজন বসে আছে এবং ধীরে ধীরে বলছে, আমি নামতে পারি নাই। তো এমন ঘটনা তখন বারবার হতে লাগলো। প্রায় দেখা যাচ্ছিল যে প্রায় প্রতিদিন লোকজন এরকম বাসে উঠতো এবং তারা নামতে পারতো না, এবং পরের দিন সকালে সে বাস থাকতো আগের জায়গায় এবং সেখানে কিছুদিন লেখা থাকতো যে আমি নামতে পারি নাই বা ইত্যাদি। তো এরূপ ঘটনা যখন বারবার দেখা যাচ্ছে না, তখন মানুষের মধ্যে একটা আতঙ্ক, ভয় ছড়িয়ে পড়লো। তখন সকলে সিদ্ধান্ত নিল যে এই রাস্তাটাই আমাদের পরিত্যক্ত ঘোষণা করা দরকার। তো স্থানীয় সরকার যারা ছিল ওখানে, তাদের মাধ্যমে সে রাস্তাটা পরিত্যক্ত করে দেওয়া হয়। কিন্তু পরিত্যক্ত হওয়ার পরেও সেই পুরনো বাসটা এখনও চলে, এখনও সেখানে দুর্ঘটনা ঘটে। কিন্তু যখন কেউ বাসটাতে ওঠে তখন আর কখনোই নামতে পারে না, কেননা সেই বাসটা তো এখন আর মানুষদের বাস না। সেই বাসটা হলো কিছু প্রেতাত্মা, কিছু ভূতের বাস, যেখানে মানুষ শুধু উঠতে পারে, নামতে পারে না, যার গন্তব্য শুরু আছে তবে শেষ নেই। আপনাকেও বলছে, যদি আপনিও রাতের বেলা ভ্রমণ করতে ভালোবাসেন, অবশ্যই খেয়াল রাখবেন ড্রাইভারটিকে আসলে কি মানুষ নাকি ড্রাইভারটা অন্য কিছু। আজকের মতো এখানে শেষ। আশা করছি সকলদের গল্পটা ভালো লেগেছে, এবং আজকের ঘটনা যারা শুনেছেন মন দিয়ে, আপনারা অবশ্যই একটা গঠনমূলক মন্তব্য জানাবেন কমেন্ট সেকশনে। এবং যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যার সঙ্গে এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, শেয়ার করবেন আমাদের সাথে। আমরা পরবর্তীতে আপনার ঘটনা অবশ্যই আমরা এই চ্যানেলে আপলোড করব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানেই শেষ। সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মহিম রায়হান, বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দৌলতপুর গ্রামে। আমার একটা ফ্রেন্ড আছে, তার নাম রনি। ঘটনাটি ঘটে আমার ফ্রেন্ডের চাচার সাথে।
তার বাড়ি আমার গ্রামের পাশের গ্রাম, মানে গয়নাকান্দি গ্রামে। আমার ফ্রেন্ডের কাকার নাম ছিল বাবলু। তিনি বিয়ে করেছেন 2003 সালে। বিয়ে ঠিক প্রায় 1 বছরের মাথায় তার একটা মেয়ে হয়। তার মা আদর করে তার নাম রাখে তাহেরা। ঘটনাটি ঘটে 2011 সালের মাঝামাঝি একটা সময়ে। একদিন দুপুরবেলায়, মানে আমার ফ্রেন্ডের কাকা, ঘটনায় আমি তিনি বলে বোঝানোর জন্য বলবো, তিনি তার বউ এবং 7 বছরের শিশু একসাথে ভাত খাচ্ছিল। তখন খবর আসে যে কাকার শ্বশুর মারা গেছেন। মারা যাওয়ার খবর শুনে কাকা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তার শ্বশুর বাড়ি ছিল তার বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। তাই তিনি তার স্ত্রী এবং শিশুকে একটা ভ্যান গাড়িতে তুলে দেন এবং তিনি সাইকেল করে যাচ্ছে। গ্রামে কাঁচা রাস্তা, তার উপর বর্ষার সময় রাস্তার অনেক কাদা জমে গেছে। প্রায় 1 ঘন্টা পর গিয়ে শ্বশুর বাড়িতে পৌঁছান সেই বাবুল কাকা। গোসল, তারপরে জানাজা শেষে আসর নামাজের পরে মৃতদেহ কবর দিয়ে নিতে হবে। তাহেরা ওর বাবার কাছে বায়না ধরে যে সে কবর দিতে যাবে বা দেখতে যাবে। মেয়ের কথা না করে দিলে সে বলল যে তুমি ছোট মানুষ, তুমি সেখানে গিয়ে কি করবে। তো মেয়ে অনেক জেদ করে বসলো, কবর দিতে যাবে তো যাবেই। মেয়ের কান্নাকাটি দেখার পরে সে ভাবলো যে তাহেরাকে নিয়ে যেতে রাজি হলেন তিনি। তবে তিনি বলেন যে সে যেন তার মার সাথে যান। গ্রামের শেষ প্রান্তে চাষের জমির পাশে গোরস্থানটার চারদিকে সীমানা দেয়া নেই। গোরস্থানে এসে বাবুল কাকা তাহেরা ওর মার কাছে রেখে বলেন যে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, কোথাও যাবে না। তারপর কাকা লাশটিকে মাটি দিতে কবরে চলে যান। কেমন করে লাশকে কবর দেয়া হয় সেটা দেখার জন্য ভীষণ কৌতূহল হলো তাহেরার। তাহেরা এরপর সেদিকে এগিয়ে গেল, কেমন করে কবর দেয়া হবে দেখবে বলে। অপর পাশ দিয়ে উকি দিবে সে, তখনই একটা পুরনো কবর ভেঙে সেখানে পড়ে যায় তাহেরা, এবং তাহেরা চিৎকার করা শুরু করে। বাবুল কাকা তখন তাড়াতাড়ি করে ভাঙা কবর থেকে মেয়েকে তুলে বাসায় নিয়ে যান। তারপর মেয়েকে বকাঝকা দেন যে কেন তার কথা না শুনল না। তাহেরার পায়ে কাদা মাটি লেগেছিল, তা ধুয়ে দেন তাহেরার মা। একে তো একটা মরা বাড়ি, শোকের ছায়া লেগে আছে, তাই ব্যাপারটাকে বেশি দূর আর করল না বাবুল কাকা। তার বউকে বলল, তাহলে আমি বাড়ি ফিরে যাই, কারণ গরু ছাগলগুলো আছে সেগুলো ঘরে তুলতে হবে। তুমি মেয়েকে নিয়ে থাকো, কাল সকাল হলে তুমি বাড়ি চলে এসো। আবার তাহেরা ওর বাবার সাথে যাবে বলে সেখানে বাদ সাজায়। সবাই বলে যে তুমি মায়ের কাছে থাকো, সকালে মায়ের সাথে যেও। কিন্তু সে কারো কোনো কথা শোনে না। সে যাবে তো যাবেই। অবশেষে তার মেয়েকে নিতে রাজি হন। বৃষ্টির পানি জমে থাকায় রাস্তা কাদা ভরা। বাবুল কাকা আস্তে আস্তে সাইকেল নিয়ে যাচ্ছে। প্রায় 1 কিলোমিটার আসার পর সামনে একটা বড় মেহগুনি গাছের বাগান পড়ে এবং তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে। সে মেহগুনি বাগানের পাশ দিয়ে আসতে হবে, হঠাৎ সাইকেলটার চেইন পড়ে যায়। চেইনটা তোলার সময় লক্ষ্য করলো যে বাবলু কাকার পাশ দিয়ে একটা অবয়ব, একটা বিড়াল চলে গেল। কিন্তু বিষয়টা আমলে নেননি তিনি, আবার সাইকেল চালাতে লাগলেন। সে মেহগনি বাগানটার কাছে আসতেই আবার সাইকেলের চেইন পড়ে যায়। আবার সাইকেল থেকে নেমে চেইন তুলতে গেলেন আর লক্ষ্য করলেন যে সেই কালো বিড়ালটা যেটা একটু আগে তার পাশ দিয়ে গেল, সে অতটা পাত্তা দেয়নি। সে কারো বিড়ালটা আবারও তার পাশ দিয়ে চলে যাচ্ছে। এবার একটু ভয় পেল বাবুল কাকা। তিনি বুঝতে পারলো যে এটা স্বাভাবিক কিছু না, কারণ সাইকেলে করে একটা মানুষ যত দ্রুত যেতে পারবে, বিড়াল তার ছোট পায়ে দৌড়েও কিন্তু অতটা দূরত্ব খুব কম সময় যেতে পারবে না। তো তিনি পরপর 2 বার এমনটা দেখলেন, ফাঁকা একটা রাস্তার মাঝখানে যে একটা বিড়াল, বর্ষাকালে তো আবার 2 বার তার পাশ দিয়ে চলে গেল। সে একটু ভয় পেয়ে গেল, বুঝলো যে এটা স্বাভাবিক কিছু না। চেইনটা ঠিক করে তিনি আবারও দেখতে পেলেন যে প্রচণ্ড জোরে হাওয়া বইছে। মেহগুনি বাগানে
সামনে এগোনো যাচ্ছে না। মেয়েকে এক হাতে ধরে সাইকেলটা ঠেলে বাগানের শেষ প্রান্তে আসতেই তার চোখ পড়ে একটা মেহগনি ডালের দিকে। সেখানে দেখেন যে সাদা কাপড় পরা কিছু একটা বসে আছে, তবে সেটার কোনো মাথা তিনি ঠিক করে দেখতে পাচ্ছেন না। ভয়ে তার একেবারে কলজে শুকিয়ে আসছে। আর তিনি ভাবেন যে মেয়ে যদি এটা দেখে ভয় পায়, তাই তিনি মেয়েকে সাইকেলের পেছনের থেকে এনে সামনে কোলে করে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরেন। মেয়েকে বললেন যে মা, এখানে চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবা না। তারপর বাবুল কাকা সাইকেলটা নিয়ে দৌড়ে দৌড়ে ঠেলতে ঠেলতে মেহগনির বাগানটা পেরোতিয়ে একটা খোলা মাঠের ভেতর দিয়ে রাস্তা। বাবুল কাকা সাইকেল নিয়ে দৌড়াচ্ছেন। তখন আবার দেখতে পান যে পুরো রাস্তায় কাফন পরা লাশ শুয়ে আছে। এটা দেখে তিনি সেখানেই থমকে যান, কিন্তু তিনি বুঝতে পারেন যে এটা আসলে তাকে ভয় দেখানোর জন্য জিনরা কোনো ছল করছে। তিনি ঠিক করেন যে ভয় পেলে চলবে না, তাকে যেভাবেই হোক বাসায় যেতে হবে। বাবুল কাকা বলে যে মা, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। অর্থাৎ তার যে মেয়ে ছিল তাকে সাথে সাথে বললো যে আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলো না। তারপর লক্ষ্য করলেন যে লাশগুলোর পাশ দিয়ে সামান্য একটা ফাঁকা জায়গা আছে, সেখান দিয়ে কোনো রকমের যাওয়া যাবে। বাবুল কাকা সেই লাশের পাশ দিয়ে দ্রুত গতিতে যাওয়া শুরু করলেন এবং সেই সময়ে সে অনেক মচা গন্ধ পাচ্ছিল। সে মেয়েও কিন্তু গন্ধ পাচ্ছিল। সে বলল যে বাবা, এটা কিসের গন্ধ? বাবুল কাকা বলে যে ও কিছু না মা, তুমি চোখ বন্ধ করে থাকো। সে সামনে যেতে তার স্ত্রী ডাক শুনলো। এবার ডাক শুনে মেয়ে বলে, বাবা, মা তোমাকে ডাকছে, মাকেও আমাদের সাথে নিয়ে চলো। সেটা তার মেয়ে বলল। বাবুল কাকা বলল যে তুমি কিন্তু চোখ খুলবে না, আমি যাচ্ছি তার কাছে। তার গ্রাম আসতেই সে দেখলো যে বাঁশবাগানের মাথায় সেই মাথা কাটা অবয়বটা তাকে হাত ইশারা করে ডাকছে। বাবুল কাকা আরো জোরে জোরে সাইকেল চালাতে থাকলো। তার বাড়ি কিছুটা সামনে আসতে একটা লোক দেখতে পায়। লোকটাকে সে পুরো ঘটনাটা খুলে বলে। পরে লোকটা তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। এরপর বাবুল কাকা একজন হুজুরের কাছে যান এবং ঘটনাটি তাকে বলেন। তিনি বললেন, এটা তোমার কোনো ক্ষতি করতো না, জিনরা এই এলাকায় ছিল, তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। আর এর উপরে তুমি মরা বাড়ি থেকে আসছিলে, সেজন্য তুমি ভয় পাবে সেটাও আগেই জানতো। এরপরে সে কাকা এবং তার মেয়েকে পানি পড়ালেন। পানি পড়া খাওয়ার পরে তারা এখন পর্যন্ত আর কখনো এ ধরনের সমস্যার মধ্যে পড়েনি। তো এই ছিল ঘটনাটি।